আহ, মোটামুটি 20 জন। আমাদের ক্যান্ডিডেট বোধ হয় 18 জন, না 18-19 এরকম স্যার। না, আমরা প্রথম দিন ওরিয়েন্টেশন ক্লাসে ছিল হলো 36, হ্যাঁ। হুম হুম হুম। 36 মানে 33 আর কি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আজকে যেহেতু আমাদের সেশন শুরু হয়ে যাবে, তো আমি আর আছে নতুন কেউ কি আছেন আজকে একটু পরিচয়টা নিয়ে নিই। নতুন যারা আছেন, নতুন কেউ আছেন জয়েন করেছেন আজকে, হয়তোবা ওরিয়েন্টেশন সেশনে ছিলেন না, এরকম কেউ কি আছেন? আচ্ছা, তার মানে সবাই ওরিয়েন্টেশন সেশনে ছিলেন। তো অলরেডি আপনারা আমার পরিচয় জানেন, আমার নাম হচ্ছে অনামিকা আক্তার। আহ, আমি হচ্ছে আপনাদের ট্রেনার। আপনাদের এই সিবিটি লেভেল 4 এর ট্রেনিংটা হচ্ছে আমি ডেলিভার করব। তো আমরা তাহলে এখন শুরু করি। সবাই তো ওরিয়েন্টেশন সেশনে যেহেতু ছিলেন, তার মানে আপনারা নিশ্চয়ই জানেন যে আপনারা কোর্সটা সম্পর্কে। আমি অলরেডি সেদিনকে বলেছিলাম আপনাদের মডিউল হচ্ছে এখানে 12টা থাকবে, আর 11টা হচ্ছে আপনাদের ইউনিট সিএস এর। তো এখন প্রথমে হচ্ছে আপনাদের সেশনটাতে আমি প্রথমে যেটা শুরু করব সেটা হচ্ছে আমি আপনাদের সিএসটা একটু দেখাবো। যে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডটা হচ্ছে আমাদের ফলো করে আমরা হচ্ছে কাজ সামনের দিকে আগাবো। তো আমি সিএসটা যেটা নিব সেটা হচ্ছে একটা স্কিলের সিএস আগে আমি আপনাদেরকে দেখাবো, এরপরে হচ্ছে আমি লেভেল 4 এর সিএসটা বোঝানোর পরে দেন হচ্ছে আমি আমাদের প্রথম যে মডিউলটা আছে মডিউলটা শুরু করব। ঠিক আছে? আচ্ছা, আপনাদের কাছে কি মডিউলগুলো আছে? এটা একটু শুনে নিই। আমার দেওয়ার কথা ছিল, বাট গ্রুপে আমি দেখছিলাম যে অলরেডি সবাই বের হচ্ছিল, এই জন্য আমি দিইনি, কারণ দিলে পরে আবার দেওয়া লাগে। তো সবার কাছে কি মডিউল আছে? নাহলে আমি এখন দিয়ে দিব। না ম্যাম, মডিউল নাই, সবার কাছে নাই। আচ্ছা, তাহলে একটু ওয়েট নাই ম্যাম, করেন। আমাদের কাছে নাই। মডিউল, ঠিক আছে। আপনাদের মডিউলগুলো হচ্ছে অলরেডি গ্রুপে আমি দিয়ে দিয়েছি। আপনারা পেয়ে গিয়েছেন নিশ্চয়ই। সবাই কি মডিউলগুলো পেয়েছেন? সবাই মডিউল ইয়েস ম্যাম, পেয়েছেন? পেয়েছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ পেয়েছি। ম্যাম। ওকে, থ্যাংক ইউ। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ম্যাম, দেখা যাচ্ছে। ম্যাম দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা, যেহেতু আমি বললাম হচ্ছে যে প্রথমে হচ্ছে আমরা সিএসটা দেখবো, তো আমি এখানে যে কোনো র্যান্ডম একটা সিএস ওপেন করেছি। সো এটা হচ্ছে আমাদের সিএসটা, এটা হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন লেভেল 2 একটা সিএস। এখানে আপনারা যে বিষয়গুলো ফলো করবেন,
জাস্ট প্রত্যেকটা সিএস কিন্তু আমাদের এই সেম স্ট্রাকচারে আছে। যে যে অকুপেশনে আছেন আপনারা, কেউ আছেন এখানে ইয়াএম আছেন, কেউ আছেন কম্পিউটার অপারেশন, কেউ এখানে মেবি হচ্ছে অটোক্যাড আছেন, সবার সিএস এ এই জিনিসগুলো সেম আছে, ভেতরের শুধুমাত্র কথাগুলো চেঞ্জ, আর কিছু না। সো এখানে আমি যে পয়েন্টগুলো বলছি এগুলো শুধু হচ্ছে আপনারা যদি আপনাদের নিজেদের সিএসটা থাকে তাহলে চেষ্টা করেন হচ্ছে নিজেদের সিএসটা ওপেন করে ফেলতে, সো দ্যাট অ্যাটলিস্ট আপনারা সিএসটা সম্পর্কে, আমি জানি যে অনেকেই হচ্ছে সিএসটা হচ্ছে এখনো পর্যন্ত হয়তো বা দেখেননি, আবার অনেকেই হচ্ছে সিএস দেখেছেন। যেহেতু স্কিলটা হচ্ছে আমাদের আমরা জাস্ট হচ্ছে যাই হয়তো বা 2 দিন ওরিয়েন্টেশন হয়ে আফটার দ্যাট হচ্ছে আমাদের অ্যাসেসমেন্টটা শুরু হয়, সরি অ্যাসেসমেন্টে বসি। তো সেই ক্ষেত্রে হচ্ছে সিএসটা সম্পর্কে কারো কোনো আইডিয়া নেই। সো আমি যেহেতু সিএসটা ওপেন করেছি, সবাই একটু নিজেদের সিএসটা ওপেন করেন, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখেন যে সিএস এর প্রথমে আমি সিএস এর পুরো A to Z দেখাচ্ছি, যেহেতু আমার এখানে আমি ধরে নিচ্ছি এখানে কেউ সিএস দেখেননি, যারা দেখেছেন তারা অলরেডি জানেন। আচ্ছা, এখানে সিএস এর হচ্ছে এখানে কভার পেজে এভাবে হচ্ছে আপনাদের অকুপেশনের নামটা লেখা থাকে এবং সেই লেভেলটা লেখা থাকে এবং কোন সেক্টর সেটা লেখা থাকবে। এটা হচ্ছে সেক্টরের নাম, এটা হচ্ছে অকুপেশনের নাম। এরপরে হচ্ছে একটা কোড থাকবে, সে কোডটাও হচ্ছে আমাদের কভার পেজে দেওয়া থাকে। এরপর আমরা একটু ভিতরে এখন ডিটেলসে যাব। এখানে প্রথমে হচ্ছে আপনাদের, এটা আমি একটু দেখানোর উদ্দেশ্য হচ্ছে পরে যখন ডিসকাশনটা হবে তখন লেভেলটা যেটা আছে বিএনকিউএফ এর 1 to 6 লেভেল, যেটা ডিটেলস ডিসকাশন আমার হয়ে যাবে আপনাদের নেক্সট সেশন ইনশাল্লাহ। তখন আপনারা যার যার স্কিলের এই জায়গাটা আগের থেকেই বের করে ফেলবেন, কারণ আমার স্লাইডে যে জায়গাটা আছে ওটা হচ্ছে আপনারা ক্লিয়ারলি বুঝতে নাও পারতে পারেন, কারণ ওখানে হচ্ছে জাস্ট পিকচারটা দিয়ে, এখান থেকে আমি জাস্ট পিকচারটা নিয়ে রেখেছি। সো একটু ডিটেলস, অনেকে চোখে একটু সমস্যা হতে পারে, এত ছোট লেখা নাও দেখতে পারেন, কোনো সমস্যা নেই। সো এই জন্য যার যার স্কিলের সিএস এর এই জায়গাটা যেটা আছে না বিএনকিউএফ এর 1 to 6 লেভেল, এটা হচ্ছে আপনারা আপনাদের সিএস থেকে আগের থেকে আইডেন্টিফাই করে রাখবেন, যখন কিনা আমি পড়াবো তখন যেন আপনারা দেখতে পারেন কি কি আছে এখানে। ওকে, দেন যাই হচ্ছে আমাদের এই সিএস এর প্রথম দিকে থাকে হচ্ছে কোর্স স্ট্রাকচার। নর্মালি আমি চেষ্টা করি হচ্ছে একদম শুরুতে এই জিনিসগুলো একটু দেখিয়ে ফেলতে, সো দ্যাট আপনারা এইগুলো নিয়ে আলোচনা হবে, অনেকবার আলোচনা হবে। তো এখন হচ্ছে জাস্ট আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, ব্রিফ করে দিচ্ছি, আর কিছু না। এখানে প্রথমে হচ্ছে আমার কোর্স স্ট্রাকচারটা থাকে। কোর্স স্ট্রাকচারে হচ্ছে আমার কয়টা ইউনিট হচ্ছে আমার এই সিএস এ থাকবে। এখানে দেখেন ইউনিট গুলোর নাম দেওয়া আছে। এখানে এই যে ক্যাটাগরি গুলো আছে না, এই ক্যাটাগরি সম্পর্কে আমরা পড়বো। কেউ হ্যান্ড রেজ করেছেন, বলবেন প্লিজ। কেউ কিছু বলতে চাচ্ছেন? ম্যাডাম আমি হচ্ছে সিএস টা দেখতে পাচ্ছিলাম না। হ্যাঁ ম্যাডাম আপনি শুনতে পাচ্ছেন? আমি সিএস টা দেখতে পাচ্ছিলাম না। আপনি কি সিএস টা শেয়ার করেছেন? আমি শেয়ার করেছি, বাকিটা কি একটু দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে। আচ্ছা ম্যাম, আপনি জাস্ট জি, ma'am. রিজয়েন করেন। থ্যাংক ইউ স্যার, একটু রিজয়েন করেন ম্যাম, যে আচ্ছা, ম্যাম আচ্ছা। দেখতে পাচ্ছেন, জি তাহলে আপনি দেখতে পারবেন। জি 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 ঠিক আছে, ওকে শিওর। আচ্ছা, জি এখানে থ্যাংক ইউ। ওকে ম্যাম, এখানে কোর্স স্ট্রাকচার যেটা আছে খেয়াল করেন, কেউ আরেকজন বলবেন কথা। আচ্ছা, যদি কেউ না বলে থাকেন আমি একটু একটু কন্টিনিউ করি, আমি আপনাদের কোশ্চেন আনসার নিব, ডোন্ট ওয়ারি। আমাকে একটু শেষ করতে দেন এই জায়গাটাতে, যে কোর্স স্ট্রাকচারটাতে এখানে আমাদের ক্যাটাগরিগুলো বলে, একটু সবাই নোট করতে থাকেন। হ্যাঁ, এগুলো আমরা পরে ডিসকাস করব, কিন্তু আমি বলবো হচ্ছে যখন কিনা সেশনে বসেছেন আপনারা একটু নোটপ্যাড আর হচ্ছে কলম নিয়ে বসবেন, এগুলো কিন্তু লেখার বিষয়, এগুলোই হচ্ছে কন্টিনিউয়াস হচ্ছে আপনারা লাইফ টাইম যেখানেই কাজ করেন না কেন এই বিষয়গুলো নিয়েই হচ্ছে আপনারা পড়বেন, জানবেন, কাজ করবেন। এখানে কোর্স স্ট্রাকচারটা আমাদের 3টা ক্যাটাগরিতে আছে: জেনেরিক ইউনিট অফ কম্পিটেন্সি, সেক্টর ইউনিট অফ কম্পিটেন্সি, আর অকুপেশন ইউনিট অফ কম্পিটেন্সি। এখানে 3টা যে ক্যাটাগরি আছে এই ক্যাটাগরিতে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল আমাদের ইউনিট কয়টা, এখানে টোটাল 12টা ইউনিট। অর্থাৎ আমার এই সিএস এ হচ্ছে কি 12টা ইউনিট, 12টা ইউনিটের উপরে কি আমাদের এই কোর্সটা আমরা কমপ্লিট করতে পারবো। অর্থাৎ কোর্সটা যখন কমপ্লিট করবো 12টা ইউনিট আমাদের কমপ্লিট হবে। প্রত্যেকটা ইউনিট সম্পর্কে কি
আমাদের কাজ জানতে হবে। তখনই কি আমাদের ওই স্কিল পার্টে যে আমরা বসি না অ্যাসেসমেন্টের দিন, তখনই কিন্তু বসি যখন কিনা এই 12টা ইউনিট সম্পর্কে আমার পুরা ধারণা আছে, পুরা কাজ আমি জানি। ঠিক আছে, এরপর আমি চলে যাচ্ছি, একটা ইউনিট আমি ওপেন করব, যেহেতু 12টা ইউনিট মানেই হচ্ছে 12টা সিএস। তো আমি একটা সিএস ওপেন করছি আপনাদেরকে ডিটেলস দেখানোর জন্য। আমি কমনটা নিচ্ছি সো দ্যাট যেন অ্যাটলিস্ট আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে ধরেন আমি জেনেরিক পার্টেরটা নিচ্ছি। জেনেরিক পার্টে দেখেন হচ্ছে এখানে যে সিএসটা আমাদের আছে, সিএস এর আমাদের কম্পোনেন্ট গুলো কি, কম্পোনেন্ট কথাটা কি? কম্পোনেন্ট মানে হচ্ছে উপাদান, অর্থাৎ আমার সিএস এর এই যে স্ট্রাকচারটা না, এই স্ট্রাকচারে কি কি আছে, ভেতরের কথাগুলো না, এই পুরো স্ট্রাকচারটাতে, মানে স্ট্রাকচার যেটা আছে সেই স্ট্রাকচারটাকে আমরা বলে থাকি হচ্ছে এক একটা এলিমেন্ট, সরি এক একটা এলিমেন্ট বলছি, এক একটা কম্পোনেন্ট। তো আমার সিএস এর কম্পোনেন্ট কয়টা? সিএস এর কম্পোনেন্ট এখানে 9টা কম্পোনেন্ট। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা কাইন্ডলি সবাই লিখে ফেলবেন। প্রথম কম্পোনেন্ট হচ্ছে সিএস এর কম্পোনেন্ট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সিএস এর কম্পোনেন্ট হচ্ছে 9টা। প্রথম কম্পোনেন্ট হচ্ছে ইউনিট কোড, 1 নাম্বার। ইউনিট কোড হচ্ছে 1 নাম্বার কম্পোনেন্ট। 2 নাম্বার কম্পোনেন্ট হচ্ছে ইউনিট টাইটেল, এই ইউনিট টাইটেল। 3 নাম্বার কম্পোনেন্ট হচ্ছে ইউনিট ডেসক্রিপ্টর। 4 নাম্বার কম্পোনেন্ট হচ্ছে নমিনাল আওয়ার। সবাই কি লিখছেন? জি ম্যাডাম। জি ম্যাম ঠিক আছে, থ্যাংক ইউ। ম্যাডাম 3 নাম্বারটা কি বললেন? ইউনিট ইউনিট ডেসক্রিপ্টর স্যার, এই যে ইউনিট ডেসক্রিপ্টর। আমি আবার একটু রিপিট করে দিচ্ছি। ইউনিট কোড প্রথমটা 1 নাম্বার, ইউনিট টাইটেল 2 নাম্বার, ইউনিট ডেসক্রিপ্টর 3 নাম্বার, 4 নাম্বার হচ্ছে নমিনাল আওয়ার। পাঁচ নাম্বার এলিমেন্ট অফ কম্পিটেন্সি। এলিমেন্ট অফ কম্পিটেন্সি 5। 6 নাম্বার পারফরমেন্স ক্রাইটেরিয়া, শর্ট ফর্মে আমি এটাকে আমরা এখানে বলে থাকি যে পিসি, পারফরমেন্স ক্রাইটেরিয়া। কয়টা হলো? কয়টা হলো ম্যাম 6টা। 6টা। 6টা যদি ম্যাম 6 নাম্বার রিপিট করবেন প্লিজ। হ্যাঁ শিওর। প্রথমে হচ্ছে ইউনিট কোড, তারপরে হচ্ছে ইউনিট টাইটেল, তারপরে হচ্ছে ইউনিট ডেসক্রিপ্টর, তারপরে হচ্ছে নমিনাল আওয়ার, এরপরে হচ্ছে এলিমেন্ট অফ কম্পিটেন্সি, আর এরপরে হচ্ছে পারফরমেন্স ক্রাইটেরিয়া। এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি মানে হাইলাইট করে দিচ্ছি। জি ম্যাম। পারফরমেন্স ক্রাইটেরিয়া শর্ট ফর্মে হচ্ছে পিসি। এরপরে হচ্ছে 7 নম্বর আরওভি, অর্থাৎ রেঞ্জ অফ ভেরিয়েবলস। রেঞ্জ অফ ভেরিয়েবলস অর আরওভি। আরওভি মানেই হচ্ছে রেঞ্জ অফ ভেরিয়েবলস। রেঞ্জ অফ ভেরিয়েবলের পরে হচ্ছে 8 নাম্বার এভিডেন্স গাইড। এই হচ্ছে এভিডেন্স গাইড, 8 নাম্বার হচ্ছে এভিডেন্স গাইড। এভিডেন্স গাইডের পরে হচ্ছে the last one, accreditation requirements. Accreditation requirements.
সবার কি লেখা হয়েছে? জি ম্যাম। সবার যদি লেখা হয়ে থাকে, হুম, ম্যাডাম আমি কি একটু রিভিউ পেতে পারি নাম্বার 1 to 5? হ্যাঁ হ্যাঁ শিওর, আমি বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে ইউনিট কোড, জি, তারপরে হচ্ছে ইউনিট টাইটেল, এরপরে ইউনিট টাইটেল। হচ্ছে ইউনিট ডেসক্রিপ্টর, এরপরে হচ্ছে নমিনাল আওয়ার, এরপরে ইউনিট হচ্ছে এলিমেন্ট অফ কম্পিটেন্সি, ডেসক্রিপ্টর, নমিনাল আওয়ার, নমিনাল আওয়ার, এলিমেন্ট অফ নমিনাল কম্পিটেন্সি। আওয়ার, এলিমেন্টস অফ কম্পিটেন্সি। ঠিক আছে ম্যাডাম। তারপর আপনি এলিমেন্টস লেখেন তাও চলবে। জি জি জি, আমার হয়ে গেছে এলিমেন্টস অফ কম্পিটেন্সি। দেন হচ্ছে পারফরমেন্স ক্রাইটেরিয়া অর পিসি, এগুলো করা আছে ম্যাডাম, সমস্যা নেই। রেঞ্জ অফ ভেরিয়েবল, এভিডেন্স গাইড, জি আর হচ্ছে অ্যাক্রিডিটেশন রিকোয়ারমেন্ট। ওকে, জি। এই যে 9টা কম্পোনেন্ট পড়ালাম না, এটা কিসের কম্পোনেন্ট? সিএস, ইয়েস স্যার। সিএস এর ফুল ফর্মটা কি? কম্পিটেন্সি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। বেসড, সরি, কম্পিটেন্সি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড, রাইট, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। এখন এই যে জিনিসটা আপনাদেরকে মানে এই কম্পোনেন্ট গুলো লেখালাম, সবাই যার যার স্কিলের সিএস এখন ওপেন করেন। আদারওয়াইজ যদি আপনাদের পরে আপনারা বাসায় ওপেন করে পরে দেখবেন, এরকম যদি হয়, যদি কেউ বাইরে থাকেন অবশ্যই দেখে ফেলবেন। আমি যে কম্পোনেন্ট গুলো পড়াচ্ছি এখন, এই কম্পোনেন্ট গুলোর দিকে আপনাদের ফোকাস থাকবে। ভেতরে যে লেখাগুলো আছে কি থাকে এই বিষয়গুলো আমি আলোচনা করে দিব, কিন্তু এই 9টা কম্পোনেন্ট সবার যেন মুখস্থ থাকে। কেউ কি কিছু বলছেন? কেউ কি কিছু বলতে চাইছেন, বা কারো কি মানে মিউট করে রাখবেন সবাই। যখন অনলাইন সেশন চলো সবাই চেষ্টা করবেন একটু মিউট রাখতে। ওকে, তো এই যে 9টা কম্পোনেন্ট আছে, এই 9টা কম্পোনেন্ট সবাই হচ্ছে মুখস্থ করে ফেলবেন। এই 9টা কম্পোনেন্টের ডিটেলস যেটা আছে সেই ডিটেলসটা হচ্ছে আমি এখন একটু পরে বলছি আপনাদেরকে। তার আগে হচ্ছে আমি আরেকটা জিনিস হচ্ছে লেখাবো, সেটা হচ্ছে সবাই লিখে ফেলেন, তারপরে ডিটেলস বলছি। এই যে এভিডেন্স গাইডটা আছে, এই এভিডেন্স গাইডটা কম্পোনেন্ট হচ্ছে 7টা, লিখেন। এভিডেন্স গাইডের কম্পোনেন্ট হচ্ছে 7টা। প্রথমটা ক্রিটিক্যাল অ্যাসপেক্ট, ক্রিটিক্যাল অ্যাসপেক্ট অফ কম্পিটেন্সি। সেকেন্ডটা আন্ডারপিনিং নলেজ, আন্ডারপিনিং নলেজ। এরপরে হচ্ছে আন্ডারপিনিং স্কিলস, underpinning skills, required attitude, required attitude,
resource implication, resource implication, method of assessment, context of assessment. সবাই কি লিখেছেন? কোনটা মিস হয়েছে? না ম্যাডাম, সবগুলো লেখা হয়েছে। লিখেছি। এভিডেন্স গাইডের কম্পোনেন্ট কয়টা বললাম আমি? 7টি। 9টা, 7টা, 7টা। থ্যাংক ইউ। সরি। আচ্ছা, আমি আজকে সরি বলে নিচ্ছি, আমার সিভিয়ার কাশি, তো একটু মাঝখানে মাঝখানে হয়তো ব্রেক নিতে পারি পানি খাওয়ার জন্য, ঠিক আছে? কোনটা যক্কার রোগী নিয়ে আইছে ক্লাস করাতে, যক্কার রোগী নিয়ে আইছে কোনটা ক্লাস করাতে। ওকে, এবার হচ্ছে আমি আপনাদেরকে ইউনিট কোড অ্যান্ড টাইটেলটা কি বা ইউনিট ডেসক্রিপ্টরে কি আছে এই বিষয়গুলো হচ্ছে আমি শর্ট ব্রিফ করে দিচ্ছি, যদিও এগুলোর ডিটেলস হচ্ছে আমরা আরো কয়েকটা সেশনে পাবো। সিএস এর ইউনিট কোড অ্যান্ড টাইটেলটা কি? প্রথমে হচ্ছে ইউনিট কোড যেটা আছে, এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা সিএস এর একটা ইউনিক কোড থাকে, যে কোডটা হচ্ছে এই সেম কোডটা কিন্তু অন্য কোথাও পাবেন না আপনি। আমাদের যত হাজার হাজার সিএস আছে, প্রত্যেকটা সিএস এর যে কোডটা এখানে আপনার ক্রিয়েট করা হয়, এটা প্রত্যেকটা কিন্তু এক একটা থেকে এক একটা ইউনিক, কোনোটার সঙ্গে কোনোটার মিল নেই। এবং এই ইউনিট কোডটাকে যখন কিনা হচ্ছে লেখা হয়, তখন হচ্ছে এটা আমাদের যে সেক্টর আছে সে সেক্টর ওয়াইজ লেভেল, মানে সেক্টর, অকুপেশন, লেভেল, তারপরে হচ্ছে ভার্সন, এইভাবে হচ্ছে এটাকে সাজানো হয় কোডগুলোকে। টাইটেলটা কি? ইউনিট টাইটেলটা হচ্ছে আমার ইউনিটের একটা নাম থাকবে, যে নামটা হচ্ছে ওই ইউনিটটাকে আইডেন্টিফাই করার জন্য হচ্ছে আমাদের এই নামটা ক্রিয়েট করা হয়, যেটাকে আমরা ইউনিট টাইটেল বলি। অর্থাৎ ওই ইউনিটে আমাদের কি আলোচনা হচ্ছে, আপনি যখন ইউনিট টাইটেলটা দেখবেন আপনি ইজিলি বুঝতে পারবেন যে এই ইউনিটে কোন বিষয়ে আলোচনা হবে। টাইটেলটাকে ওইভাবেই রাখা হয়। ফর এক্সাম্পল, এখানে আপনাদের সামনে যে সিএসটা আছে, এটাতে দেখেন যে অ্যাপ্লাই ওএসএইচ প্রসিডিউর ইন দ্য ওয়ার্ক প্লেস। এই টাইটেল দ্বারা কি আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি না যে ওয়ার্ক প্লেসে যে মানে ওএসএইচ প্রসিডিউরটা আছে সেই সম্পর্কে হচ্ছে এখানে মানে এই ইউনিট আলোচনা হবে। এরপরে জি। এরপরে জানেন যে আপনাদের ইউনিট ডেসক্রিপ্টরটা আছে। এই ইউনিট ডেসক্রিপ্টর মানেই হচ্ছে এই যে পুরা ইউনিটটা আছে না, দেখেন ইউনিটটা কিন্তু অনেক বড়। এখানে দেখেন হচ্ছে ইউনিটে কিন্তু 5টা এলিমেন্ট আছে, পারফরমেন্স ক্রাইটেরিয়া অ্যারাউন্ড মনে হয় 20টা-25টার মতন আছে, অর্থাৎ আবার রেঞ্জ অফ ভেরিয়েবল দেখেন অনেক, এগুলো এভিডেন্স গাইডেরও বিষয় অনেক। তো আমরা পুরা সিএস এ কিন্তু অনেকগুলো বিষয় আছে, অথচ আমরা কিন্তু কেউই জানি না সেগুলো কি আছে। আস্তে আস্তে জানবো, কিন্তু
ইউনিট ডেসক্রিপ্টরে বেসিক্যালি কি দেয়া থাকে? ইউনিট ডেসক্রিপ্টরে হচ্ছে আপনি যে ইউনিটটা, এই যে অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ প্রসিজিওর আছে, এই প্রসিজিওরটার মধ্যে আমাদের এই ইউনিটে যা যা আলোচনা হবে না, এটার আলোচনা, একটা সারমর্ম হচ্ছে আমাদের এই ইউনিট ডেসক্রিপ্টরে দেয়া থাকে। প্রত্যেকটা সিএস আপনাদের যারা যে অকুপেশনে, সব অকুপেশনের সিএস গুলোতে আপনারা যার যার অকুপেশনের সিএস ওপেন করলেই বুঝবেন হচ্ছে যে এখানে ইউনিট ডেসক্রিপ্টরে আপনাদের পুরা ইউনিটে যা আলোচনা হবে এটার একটা শর্ট একটা সামারি হচ্ছে আপনার এই ইউনিট ডেসক্রিপ্টরে দেয়া থাকে। ওটা দেখলে আপনি বুঝবেন যে বেসিক্যালি এখানে কি আলোচনা হতে যাচ্ছে। নমিনাল আওয়ার, নমিনাল আওয়ারটা হচ্ছে আমার এই ইউনিটটা, একটা সিএস, একটা ইউনিট, আর এই ইউনিট থেকে একটা মডিউল হবে। এগুলো সবই কিন্তু এই একটা, মানে টার্মস গুলো খেয়াল করেন, শুধু যে সিএসটা আছে সেই সিএসটাই কিন্তু আমার জন্য, মানে এই সিএসটা কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, এই সিএসটাই কিন্তু আমার জন্য কি পরবর্তীতে একটা মডিউল কিন্তু এখান থেকে হবে। প্রথমে যখন কিনা এই সিএসটা আমরা যখন সিএস বলছি তখন সিএস এর কি আমরা একটা ইউনিট বলছি না? দুইটাই কিন্তু হচ্ছে সেম জিনিস, সিএসও যা ইউনিটও তাই। কখনো কখনো আমরা বলে থাকি হচ্ছে একটা ইউনিটের উপরে হচ্ছে, কখনো কথা বলে একটা সিএস এর উপরে হচ্ছে, বিষয়টা কিন্তু সেম। তো এই ইউনিটের কাজগুলো করার জন্য আমার কত ঘন্টা লাগবে সেটা হচ্ছে আমার এই নমিনাল আওয়ারে দেওয়া থাকবে। অর্থাৎ ওই পুরা ইউনিটটা, শুধু এই ইউনিটটা কিন্তু, হ্যাঁ বাকি ইউনিট না, এই ইউনিটটার যতগুলো পারফরমেন্স ক্রাইটেরিয়া আছে বা কাজগুলো আছে, সেই কাজগুলো করার জন্য আমার কত ঘন্টা লাগবে সেটা হচ্ছে আমাদের এই নমিনাল আওয়ারে থাকে। নেক্সট, এলিমেন্ট অফ কম্পিটেন্সি। এলিমেন্ট অফ কম্পিটেন্সিটা কি? এখানে এলিমেন্ট অফ কম্পিটেন্সিটা যখন আপনাদের সিএস এ দেখবেন, তখন এখানে দেখবেন হচ্ছে যে কয়টা এলিমেন্ট আছে। এই এলিমেন্টটা বোঝার একটা সহজ উপায় আমি আপনাদেরকে বলছি। এইটুক বলতে গেলে হচ্ছে আমাকে আর একটা জিনিস আপনাদেরকে শেখানো লাগবে। তো এখানে সবার আগে যেটা বুঝে নেন যে এলিমেন্টটা হচ্ছে আমরা যে কাজটা করব, ওই কাজটাকে হচ্ছে যখন কিনা আমরা কয়েকটা অংশে ভাগ করি সেটা হচ্ছে এলিমেন্ট। অর্থাৎ এখন যখন আমি একটু পজ নিব বাকি জিনিসগুলো বোঝার জন্য, আগে আপনাকে এই এলিমেন্টটা বোঝা লাগবে। এলিমেন্টটা যখন আমি বোঝাচ্ছি তখন আপনাকে বোঝা লাগবে এই যে একটু আগে আমি ইউনিট বললাম না, অর্থাৎ একটা ইউনিট সিএস টার্ম অনুযায়ী হচ্ছে আমরা ইউনিট বলে থাকি। এই ইউনিটটাকে কি বলে থাকে জানেন? যখন কিনা আমরা সিএসটা তৈরি করি, যে কোর্স স্ট্রাকচার উপরে দেখালাম না যে কয়েকটা ক্যাটাগরিতে হয়েছে না আমাদের সিএসটা, এই ইউনিটটা হচ্ছে একটা জব। অর্থাৎ আমরা ওয়ার্ক প্লেসে কি এই কাজটাই কিন্তু একজন করে থাকি, এটা তো কারো কারো জব ডেসক্রিপশনে অ্যাড হয়। তার মানে হচ্ছে এই একটা ইউনিটকে আমরা সিএস টার্ম অনুযায়ী যেরকম ইউনিট বলছি, সেরকম এই একটা ইউনিট হচ্ছে কি একটা জব। একটা ইউনিট হচ্ছে একটা জব। একটা ইউনিট যদি একটা জব হয়, জবটা কি আমরা বুঝি? জবটা মানে হচ্ছে আমার একটা কাজ, একটা, যখন কিনা কাজ বলছি তখন কাজ কিন্তু অনেক কাজ হতে পারে, কিন্তু এখানে কাজটা হচ্ছে কোনো একটা বড় জব। যে জবটা করতে গেলে আমাকে কি করা লাগবে? ওটাকে কয়েকটা অংশে ভাগ করা লাগবে। আর যখন এই জবটাকে আমরা ভাগ করছি, সেই ভাগটা হচ্ছে এক একটা ভাগ যে করছি না, সিএস টার্ম অনুযায়ী হচ্ছে এলিমেন্ট। আর যখন কিনা আমরা এই এক একটা ভাগ করছি, ওই জব অনুযায়ী হচ্ছে কি প্রথমে জব, ওই জবটাকে যখন ভাঙলাম তখন হচ্ছে এগুলো এক একটা টাস্ক। ওই কাজটা, বড় কাজটা করার জন্য কি আমি যদি কাজটাকে ভাঙি, এগুলো হচ্ছে তখন এক একটা টাস্ক হয়ে যাবে। আর এই প্রত্যেকটা টাস্ক হচ্ছে আমার সিএস টার্ম অনুযায়ী এলিমেন্টস। বিষয়টা একটু কমপ্লিকেটেড কি লাগছে সবার জন্য?
না ম্যাডাম। বাকিরা একটু শুনি, বিষয়গুলো কি ক্লিয়ার? ম্যাম একটু এই পর্যন্ত যে বলেছি, হ্যাঁ স্যার, একটু কমপ্লিকেটেড লাগছে। ওকে ফাইন, আমি আর একটু ইজি করে দিচ্ছি। ম্যাম কমপ্লিকেটেড লাগছে। কোনো সমস্যা নাই, আমি এই জন্যই জানতে চাচ্ছি হচ্ছে যারা বুঝতে পারছেন না তারা রিপ্লাই করবেন, কারণ আমি জানি যে অনেকে হচ্ছে সিএস গুলো আগে দেখেছেন, তাদের আইডিয়া আছে। এখন আমি আরেকটু ইজি করে দিচ্ছি। জবটা বললাম না, জবটা কি এবার একটু এক্সাম্পল দিই। এইটা তো একটা জব, এতটুকু বুঝছেন না? এখন আমি জবের নামটা চেঞ্জ করে বুঝালে আপনারা বাকিটুকু ক্লিয়ার হয়ে যাবে। আমার এই জবের নামটা যদি আমি ধরি যে আমি চা বানাবো, অর্থাৎ প্রিপেয়ার টি, সবাই চা বানাতে পারি না? পারি তো না? চা বানাতে পারি? জি ম্যাম। চা বানাতে পারলেই হবে। তাহলে আমার জবটা যদি হয় হচ্ছে প্রিপেয়ার টি, অর্থাৎ চা তৈরি করা বা মেক টি হতে পারে। তাহলে আমার যদি চা বানানো একটা জব হয়, চা বানাতে যে আমার কি কি কাজ করা লাগতে পারে? প্রথমে আমি যখন এখানে কিন্তু চা বানানোটাকে আমরা বাসায় যে চা বানাচ্ছি এটা না চিন্তা করি, আমরা যখন কিনা ওয়ার্ক প্লেসে চা বানাই, ওয়ার্ক প্লেস বলতে হচ্ছে এখানে ধরেন হচ্ছে এটা নিশ্চয়ই রেস্টুরেন্টের একটা পার্ট। তো রেস্টুরেন্টে যখন কিনা হচ্ছে কোনো শেফ চা বানাবে, তখন সে কিভাবে বানাবে? সে নিশ্চয়ই অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ, অর্থাৎ ওএসএইচ মেনটেন করবে, অর্থাৎ পিপিই পরবে। তারপরে হচ্ছে আপনার টুলস ইকুইপমেন্ট গুলো কালেক্ট করবে, তারপরে হচ্ছে ইনগ্রিডিয়েন্টস গুলো কালেক্ট করবে, রাইট? তাহলে প্রথম টাস্ক কিন্তু এখানে হয়েই গেল। টাস্কটা কি? টাস্কটা হচ্ছে ওএসএইচ মেনটেন করা বা আইডেন্টিফাই ওএসএইচ অ্যান্ড কালেক্ট ইকুইপমেন্ট। যদি প্রথম কাজটা আমার যদি হয় এরকম যে আমি ওএসএইচ মেনটেন করলাম, টুলস ইকুইপমেন্ট গুলো কালেক্ট করলাম, ইনগ্রিডিয়েন্টস কালেক্ট করলাম। ইনগ্রিডিয়েন্টস মানে তো বুঝি না, চা পাতা, চিনি, এগুলো। আর টুলস ইকুইপমেন্ট মানে কি, ওই যে চা পাতার জন্য, সরি চা পাতা বলছি, চার জন্য হচ্ছে যে যে যেটাতে আমরা চা বানাবো, কেটেল, কেটেল হতে পারে বা একটা টি পট হতে পারে, ঠিক আছে, যেখানে কিনা হচ্ছে আমরা চাটা বানাবো। কাপ, কাপরিস তো লাগবে, ট্রে লাগবে, রাইট? এগুলো সব কালেক্ট করে নিলাম। তাহলে এবার আমাকে বলেন, এই যে আমি চা বানাবো বললাম, চাটা যদি আমার জব হয়, তাহলে আমি এখন কাজটাকে যখন ভাঙলাম, একটা প্রথম টাস্ক আমার কি হলো, সরি একটা মিনিট, এটা জম কাইশোর কাইশো। আচ্ছা প্রথম কাজটা আমি এখানে টাস্ক যেটা নিলাম, সে টাস্কটা কি ছিল, যে আইডেন্টিফাই ওএসএইচ অ্যান্ড কালেক্ট টুলস অ্যান্ড ইকুইপমেন্ট বা টুলস অ্যান্ড ইনগ্রিডিয়েন্টস। একটা টাস্ক হয়ে গেল তো না? এবার ওই টাস্কটাকেই কিন্তু আমি ভাঙলাম। যখন টাস্কটাকে ভাঙলাম, তখন টাস্কের প্রথম যে পারফরমেন্স ক্রাইটেরিয়া, অর্থাৎ প্রথম যে কাজটা আমি করছি, প্রথমে কি করলাম, পিপিই পড়লাম না, ওএসএইচ মেনটেন করলাম। এটা যদি আমার একটা কাজ হয়, 2 নম্বর কাজ কি করলাম, ওই যে টুলস ইকুইপমেন্ট গুলো কালেক্ট করলাম। 3 নম্বর কাজ কি করলাম, ইনগ্রিডিয়েন্টস কালেক্ট করলাম, রাইট? এই টাস্কটা করার জন্য কি আমি এই টাস্কটা যখন আমি করতে গেলাম, আমি কিন্তু দেখলাম আমাকে আরো ছোট ছোট 3টা কাজ করা লাগছে। এই ছোট ছোট 3টা কাজ হচ্ছে আমার টাস্ক এলিমেন্ট। প্রথমে কিন্তু জব, চা বানানো, তো মেক টি বা প্রিপেয়ার টি। এই প্রিপেয়ার টি করতে যে আমার প্রথম কাজ যেটা দাঁড়াচ্ছে, আমি ওএসএইচ আইডেন্টিফাই করলাম, অর্থাৎ কি কি আমি অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ মেনটেন করব, এবং টুলস ইকুইপমেন্ট অ্যান্ড ইনগ্রিডিয়েন্টস কি আইডেন্টিফাই করব বা কালেক্ট করব। এটা হচ্ছে আমার একটা কাজ করা লাগবে, প্রথম কাজ হচ্ছে এটা আমার। সেটাকে আমি কি বললাম, সিএস টার্ম অনুযায়ী এলিমেন্টস। আর ওই জবের থেকে এটা কি আসলো, টাস্ক।
অর্থাৎ ওই এলিমেন্টটাই কিন্তু একটা টাস্ক, তাই না? বড় কাজটা করার জন্য কি আমি একটা ছোট কাজে ভাগ করলাম। ওই কাজটাকে ভাগ করতে যেয়ে আমি যখন দেখলাম যে আমাকে এই কাজটার জন্য কি আরো ছোট ছোট 3টা কাজ করা লাগবে, সেই 3টা কাজকে এখানে কি বলছে? টাস্ক এলিমেন্ট। এই টাস্কে ছোট ছোট 3টা এলিমেন্ট, তার মানে টাস্ক এলিমেন্ট। বোঝা গিয়েছে? এটুকু কি ক্লিয়ার? ম্যাম ক্লিয়ার। জি ম্যাম। এখন ক্লিয়ার তো না? আচ্ছা, এবার আসি পরের টাস্ক। এটা গেল 1 নাম্বার টাস্ক আমার। 2 নাম্বার টাস্কে কি? এখন হচ্ছে মেক টি, অর্থাৎ আমি চা তৈরি করব। এখন আমি চা যখন তৈরি করতে যাচ্ছি, প্রথম কাজ কি আসছে দেখেন। এই চা তৈরি করতে যেও কিন্তু আমাকে কিছু কাজ করা লাগবে। এই চা তৈরি করলাম, এটা হচ্ছে আমার একটা টাস্ক। এবার এই টাস্কটা করতে যে আমাকে কয়টা কাজ করা লাগছে দেখেন। প্রথম কাজ, আমি কি জানি প্রথমে হচ্ছে কি আমি চুলায় হচ্ছে কি এটা দিব, সরি কুকিং রেঞ্জ যেটাকে বলা আমাদের চুলা, যেটা চুলাটা ধরাবো। এরপরে হচ্ছে কি ওর উপরে হচ্ছে কি আমাদের কেটেল যেটা আছে সেটা দিব, রাইট? এর মধ্যে কি পানিটা দিব, অর্থাৎ একটা একটা করে যত ইকুইপমেন্ট সরি ইনগ্রেডিয়েন্টস গুলো আছে সব কি আমরা তার মধ্যে দিব, রাইট? প্রথম কাজ যদি এটা হয়, সেকেন্ড কাজ কি হচ্ছে? ওটাকে সময় দেওয়া লাগবে কি আমাকে, আমি যখন কিনা হচ্ছে এটা চুলাটা বাড়াবো তখন হচ্ছে কি ওটাকে একটু হওয়ার জন্য কি সময় দেওয়া লাগবে। এরপরের কাজ কি? যখন সেটা হয়ে গেল, চা তৈরি হয়ে গেল, এবার আমার চা তৈরি হওয়ার পরে এবার আমার কাজ কি হচ্ছে? চুলাটাকে বন্ধ করে আমি সেটাকে কি করলাম? সার্ভ করব। সেই সার্ভটা আমি কিসে করছি? ওই যে আমি যে কাপ পিরিচগুলো নিয়ে আসলাম সেখানে হচ্ছে সার্ভ করলাম। যখন কিনা সার্ভ করলাম আমার একটা কাজ কমপ্লিট। ওই যে মেকটি কি হয়ে গেল, অর্থাৎ যে চা বানানোর জন্য যে যে কাজগুলো আমার করা লাগবে সে কাজগুলো আমি করলাম। তার মানে আমার একটা টাস্ক কমপ্লিট, অর্থাৎ 2 নাম্বার টাস্কও কিন্তু কমপ্লিট। 2 নাম্বার টাস্কের ক্ষেত্রে আমার এলিমেন্ট কয়টা আসলো? টাস্ক এলিমেন্ট কয়টা আসলো? 3টা। প্রথমে কি করলাম? ওই চাটা বানানোর জন্য চুলা ধরালাম। চুলা ধরানোর পরে কি চুলার উপরে হচ্ছে আমি যে কেটেলটা নিলাম, ওটার মধ্যে সব কটা ইনগ্রেডিয়েন্টস হচ্ছে একে একে দিলাম। তারপরে সেটাকে প্রস্তুত করার জন্য সময় দিলাম, 2 নাম্বার কাজ। 3 নাম্বার কাজ কি? ওটা হয়ে গেল যখন সেটাকে সার্ভ করলাম। 3টা কাজ, তারপরে 3টা টাস্ক এলিমেন্ট। ওই 3টা টাস্ক এলিমেন্ট যখন আমার কমপ্লিট হলো তখন কি আমার ওই একটা টাস্ক হয়ে গেল না? স্যার বলেন, কেউ কিছু বলছেন? ম্যাডাম, আমি বুঝতে চাচ্ছি যে 2 নম্বরে আমি চা তৈরি করব, এটা আমার টাস্ক। আর এই যে পারফরমেন্স ক্রাইটেরিয়া যেটা, মানে এইখানে আমার যে 4টা টাস্ক আমি করছি, মানে হচ্ছে আমার চুলাটা জ্বালিয়েছি, হ্যাঁ হ্যাঁ, তারপরে 3টা কেটলটা বসিয়েছি। হ্যাঁ হ্যাঁ। মানে এখানে যেটা সাবজেক্ট অনুযায়ী দেখিয়েছে সেটা হচ্ছে ফলো অস প্রসিডিওর। আর পারফরমেন্স ক্রাইটেরিয়ার নিচে যেটা আছে সেখানে আছে পার্সোনাল প্রোটেক্ট ইকুইপমেন্ট, তারপর মানে 2.1, 2.2, 2.3, এটা এই জব অনুযায়ী। বাট আমরা যখন চা তৈরি করব তখন আপনি যেভাবে বললেন সেটা হ্যাঁ এখানে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, জি এখানে যে ঠিক আছে। বিষয়গুলো আছে আমি শুধু বোঝাচ্ছি হচ্ছে যে কোন বিষয়গুলো থাকে, তাতে আপনারা জি নিজেরা যখন বুঝতে নিজেদের পারছি, সিএসটা দেখবেন তখন আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে এখানে কোন বিষয়গুলো বুঝতে থাকে। পেরেছি। জি রাইট নাও জি, যেটা থ্যাংক ইউ। আছে সেটা হচ্ছে এই সিএস অনুযায়ী আছে। আপনারা আপনাদের সিএস এর জায়গাগুলো দেখলেই তো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমার 2 নাম্বার এলিমেন্ট কমপ্লিট। 2 নাম্বার এলিমেন্টে কয়টা পিসি ছিল? 4টা পিসি ছিল, রাইট? ধরেন 4টা বা 3টা পিসি হতে পারে। আর এখন আমি যখন কিনা ওই যে জবটা আপনাদেরকে বুঝালাম, ধরেন এখানে মেকটি যদি হয় তাহলে সেই মেকটির ক্ষেত্রে কি হলো? আমার একটা এলিমেন্ট ছিল, ওই সরি 2 নাম্বার এলিমেন্ট। 2 নাম্বার এলিমেন্ট যদি আমার মেকটি হয়ে থাকে তাহলে ওই চা তৈরি করার জন্য কি আমি ধরেন 3টা বা 4টা কাজ করলাম, রাইট? তাহলে এক একটা টাস্ক এলিমেন্ট কিন্তু আমার বের হয়ে আসলো, সেটা 3টা হতে পারে 4টা হতে পারে। এবার ওই 3টা 4টা কাজ যখন আমি করছি তখন কি আমার একটা টাস্ক হয়ে গেল, তার আগেও কিন্তু আরেকটা টাস্ক হয়ে গেল, অর্থাৎ 2টা টাস্ক কিন্তু আমার কমপ্লিট। ক্লিয়ার? এভাবেই হচ্ছে 3 নাম্বার ধরেন আমার একটা টাস্ক আছে। কি টাস্ক? আমি যে ওই যে কাজগুলো করলাম, প্রথমে তো একটা টাস্ক করলাম হচ্ছে অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ মেনটেন করলাম, পিপিই পড়লাম, তারপরে হচ্ছে টুলস ইকুইপমেন্ট নিলাম, ইনগ্রেডিয়েন্টস নিলাম, তারপরে হচ্ছে চা তৈরি করলাম। চাটা কিভাবে তৈরি করলাম অলরেডি সবাই বুঝে গিয়েছি। এখন কিন্তু চা সার্ভ করা হয়ে গেছে, তার মানে আমার 2 নাম্বার টাস্কও কিন্তু হয়ে গেল।
এখন 2 নাম্বার টাস্কের পরে নেক্সট টাস্ক আমাদের কি থাকে? কারো কোনো আইডিয়া আছে? বলেন তাহলে আপনাদের ম্যাম এলিমেন্ট কি? হ্যাঁ স্যার বলেন। সবকিছু পরিষ্কার করে রাখা। গুড। তার মানে হচ্ছে আমার সার্ভ করার পরে কিন্তু এখন আমার কিচেন ক্লিনের বিষয়টা আছে। আপনারা চিন্তা করেন আপনাদের যার যার ওয়ার্ক প্লেস ক্লিন করবেন, ক্লিন না করে তো আপনি বের হতে পারবেন না, স্ট্যান্ডার্ড অনুযায়ী তো তাই না? তার মানে হচ্ছে আমার পরের কাজটা থাকলে হচ্ছে ধরেন 3 নাম্বার এলিমেন্টে এখানে যেটা আছে এটা দেখা দরকার নেই, এখানে ধরেন আমার সেটা থাকলো ক্লিন অ্যান্ড কি বলে মেইনটেইন অ্যান্ড ক্লিন ওয়ার্ক প্লেস। তাহলে এখন আমার কাজের এরিয়াটা হচ্ছে আমার পরিষ্কার করা লাগবে। তাহলে এই পরিষ্কার করা যদি আমার একটা টাস্ক হয়, এই পরিষ্কার করতে যে প্রথম কাজ আমি কি করছি দেখেন, ধরেন 3.1 দিলাম। 3.1 আমি প্রথম কাজ কি করছি, আমার ওই যে চুলার যে জায়গাটা আছে, চুলার জায়গাটা হচ্ছে, আচ্ছা চুলার জায়গা পরে, সরি, ওই জিনিসপত্র যেগুলো করলাম না, চা যেটাতে বানালাম, এগুলো পরিষ্কার করা লাগবে না? সব পরিষ্কার করলাম। এগুলোকে পরিষ্কার করে তারপরে কি আমাকে স্টোর করা লাগবে, সেটা করলাম। এটা হচ্ছে আমার প্রথম কাজ। দ্বিতীয় কাজ কোনটা? এই যে ধোয়া টোয়া করলাম, এখন হচ্ছে কি আমার ক্লিন করে আসতে হবে না আমার কিচেনটাকে, সেই কিচেনটাকে আমি ক্লিন করলাম। এটা হচ্ছে আমার 2 নাম্বার টাস্ক, সরি 2 নাম্বার টাস্ক এলিমেন্ট। এই দুইটা কাজ যখন আমি করলাম তখন আমার কোন টাস্কটা হলো, ওই যে কিচেন ক্লিনের বিষয়টা এনশিওর হয়ে গেল। বিষয়টা বোঝা গেছে এবার? জি ম্যাম। তার মানে আমার একটা সিএসএ আমার ওই স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজগুলো থাকবে, যে কাজগুলো কি যখন কিনা আমার জবের উপরে ডিপেন্ড করে আমার এখানে টাস্কগুলো আসবে। এক একটা টাস্কে আমি ভাগ করব, সেটা 3টা টাস্ক হতে পারে, 4টা টাস্ক হতে পারে, 5টা টাস্ক হতে পারে। অর্থাৎ সেটা জবের উপরে ডিপেন্ড করে হবে যে কয়টা টাস্ক। আমাদের জব ছিল কি মেক টি বা প্রিপেয়ার টি। প্রিপেয়ার টিটা করতে যে আমার কয়টা টাস্ক ছিল, কয়টা টাস্কে আসলাম আমি? ম্যাম ম্যাম 3টা। রাইট, আচ্ছা। 3টা টাস্ক আমি করলাম। তার মানে আমার সিএস এর 3টা এলিমেন্ট থাকতে পারে। ক্লিয়ার? আর সেই 3টা এলিমেন্ট যদি হচ্ছে আমি ধরলাম যে এটা এক একটা টাস্ক, তাহলে ওই টাস্কগুলো করতে যে আমাকে যে ছোট ছোট কাজগুলো করা লাগলো, ওগুলো কি এক একটা পারফরমেন্স ক্রাইটেরিয়া না? ওই কাজগুলো করতে পারলেই তো আমার এক একটা টাস্ক কমপ্লিট হবে, রাইট? তাহলে সিএস টার্ম অনুযায়ী যেটা পারফরমেন্স ক্রাইটেরিয়া, ওইটা আমার এখানে কি আসছে, যখন কিনা জব টাস্ক আর টাস্কের কি বললাম আমি, যে ছোট কাজটাকে কি বলে, টাস্ক, টাস্ক এলিমেন্ট। রাইট। জি ম্যাম টাস্ক এলিমেন্ট। রাইট। তার মানে হচ্ছে বিষয়টা বোঝা গিয়েছে সিএস অনুযায়ী। জি ম্যাম। সিএস অনুযায়ী হচ্ছে আমাদের ইউনিট, এলিমেন্ট, পারফরমেন্স ক্রাইটেরিয়া। এই ইউনিট হচ্ছে কি আমাদের জন্য একটা জব, স্ল্যাশ দিয়ে লেখেন সবাই, ইউনিটের পাশে স্ল্যাশ দিবেন, দিয়ে লেখেন হচ্ছে জব। এই ইউনিটটা হচ্ছে কি একটা জব, আর এই এলিমেন্ট কি তখন আমাদের জন্য এক একটা টাস্ক। এলিমেন্টটাই হচ্ছে কি আমাদের জন্য এক একটা টাস্ক, স্ল্যাশ দিয়ে লেখেন টাস্ক। পারফরমেন্স ক্রাইটেরিয়া স্ল্যাশ দেন, দিয়ে লেখেন হচ্ছে টাস্ক এলিমেন্ট। এতটুকু কি ক্লিয়ার? কারো কোনো কনফিউশন থাকলে আমাকে বলেন। সিএস না বুঝলে আপনারা বাকি কিচ্ছু বুঝতে পারবেন না। ম্যাম লাস্টের এটা একটু আবার রিপিট করলে ভালো হতো। অবশ্যই আমি বললাম হচ্ছে সিএস অনুযায়ী এই একটা ইউনিট, এই ইউনিট কে স্ল্যাশ দেন, পাশে লেখেন হচ্ছে এই ইউনিটটাই হচ্ছে কি একটা জব। সিএস এ যেটা আমরা ইউনিট বলে থাকি, সেই ইউনিটটা কি বেসিক্যালি একটা জব, একটা কাজ। আর সেই জবের জন্য হচ্ছে যে মানে যে ওই জবটা করতে যে যখন কিনা আমরা কাজগুলোকে ভাগ করি, সেগুলো কি এক একটা টাস্ক, যেটা সিএস অনুযায়ী কি আমাদের এলিমেন্টস, আর ওই এলিমেন্টস গুলো কি এক একটা টাস্ক। এখানে স্ল্যাশ দিয়ে টাস্ক লিখবেন। এবার যখন কিনা এই টাস্কগুলো করতে যে আমি যে কাজগুলো করছি, যে ছোট ছোট কাজগুলো আমাকে করা লাগছে, সেগুলো কি আমার জন্য এক একটা টাস্ক এলিমেন্ট। সিএস টার্ম অনুযায়ী সেটা কি পারফরমেন্স ক্রাইটেরিয়া। ক্লিয়ার সবাই? যারা ক্লিয়ার না তারা জি বুঝতে পেরেছি ম্যাম। ওকে। যদি এতটুকু আপনারা বুঝতে পারেন তাহলে আপনাদের জন্য কিন্তু
এখানে অনেকগুলো টার্ম ক্লিয়ার হয়ে গেল, যেগুলো কিনা হচ্ছে আপনাদের এই পুরো জিনিসগুলো যতক্ষণ বললাম এগুলো কিন্তু হচ্ছে আপনাদের লেভেল 4 এর সিএস এর প্রথম যে রেঞ্জ অফ ভেরিয়েবলটা আছে তার মধ্যে থেকে হচ্ছে টিবেট টার্মিনোলজিস বলে, অর্থাৎ টিবেটের যে টার্মস গুলো আমরা বলে এই টার্মস এর মধ্যে অনেকগুলো টার্মস কিন্তু আপনারা শিখে ফেলেন। এখন আবার এবার একটু ডিটেলসে যাই। সেই ডিটেলসটা হচ্ছে কি, এলিমেন্টস আর হচ্ছে পারফরমেন্স ক্রাইটেরিয়া ক্লিয়ার হয়ে গেলে রেঞ্জ অফ ভেরিয়েবলটা কি, রেঞ্জ অফ ভেরিয়েবলে কি থাকে আমার, রেঞ্জ অফ ভেরিয়েবলে কি থাকে, রেঞ্জ অফ ভেরিয়েবলে থাকে হচ্ছে এই যে কাজগুলো আমরা করব না, এখন এই কাজগুলো করতে যে কিন্তু অনেকগুলো বিষয় থাকে। অনেকগুলো বিষয় বলতে ধরেন এখানে পিপির কথা বলেছে না, পিপিতে তো আমাদের অনেকগুলো বিষয় আছে না, অর্থাৎ আমি কি শুধুমাত্র পিপিতে হচ্ছে কি হেয়ার নেটটা মাথায় দিয়ে চলে যাব? না ম্যাম। পিপির মধ্যে কিন্তু অনেক কিছু আছে। কি এক কাইশু আইছে বা খালি কাশিতে আচ্ছা, পিপির মধ্যে অনেকগুলো বিষয় আছে, রাইট? তার মানে হচ্ছে এখানে হেয়ার নেট আছে, এখানে মাস্ক আছে, হ্যান্ড গ্লাভস আছে, অকুপেশন ওয়াইজ হচ্ছে শুর ডিফারেন্ট, অনেক শুর বিষয়টা থাকে, অকুপেশন ওয়াইজ হচ্ছে অ্যাপ্রন থাকে। সো এটা অকুপেশন ওয়াইজ ইয়ে করে, ভ্যারি করে। গগলসও থাকে, যাদের কিনা হচ্ছে কি বলে ইয়ান, যারা ইয়ান না প্লাম্বিং কোনটা যেন হচ্ছে গগলস লাগে ওনাদের। ইয়াম ম্যাম ইয়াম। ইয়ান, রাইট? থ্যাংক ইউ স্যার। তো এখন তার মানে হচ্ছে কি, অকুপেশন ওয়াইজ আমাদের পিপিই আলাদা, রাইট? তাহলে পিপিই আমি যদি এখন বলি হচ্ছে যে শুধু পিপিই নিয়ে আলোচনা করো, তাহলে পিপিই নিয়ে যখন কিনা মানে পিপিই নিয়ে যখন কিনা হচ্ছে আমি মানে ধরেন আমি পিপিই যদি পড়তে যাই ওয়ার্ক প্লেসে, আমি কি শুধু এখন হেয়ার নেট পরে চলে যাবো বা আমি গ্লাভস পরে চলে যাব? আমি তো জানিই না যে পিপিই গুলো কোনগুলো আছে, কোনগুলো আমাকে অবশ্যই পড়তে হবে। না জানলে কি আমি পারবো ওটা পড়তে? পারবো না কিন্তু। তার মানে হচ্ছে এই সিএসএ যখন কিনা আমার এই টপিকটা থাকবে যে পিপিই সম্পর্কে তাকে ধারণাও থাকতে হবে এবং তাকে সেটা সিলেক্ট করতে হবে, এবং যখন কিনা কাজ করতে যাচ্ছে তখন সেটা কালেক্ট করে নিতে হবে। কালেক্ট করার জন্য তো, সিলেক্ট করার জন্য আগে তোমাকে জিনিসটা জানতে হবে, তাই না? তো জানার জন্য আমি কি করে বুঝবো যে এখানে কোন পিপি গুলো আমাকে অবশ্যই পড়তে হবে, বাকিগুলো না পড়লেও চলবে? সেইটা হচ্ছে আমার রেঞ্জ অফ ভেরিয়েবলে দেওয়া থাকবে। অর্থাৎ রেঞ্জ অফ ভেরিয়েবলে ওই রেঞ্জটা বলা থাকে যেখানে কিনা কি আমার কোনগুলো অবশ্যই হচ্ছে কি পড়তে হবে। এখানে এটার অকুপেশন ওয়াইজ হচ্ছে আমার এখানে ভেরিয়েবলটা দেয়া, অর্থাৎ এই রেঞ্জের মধ্যে কি আমাকে এই সবগুলো পড়তে হবে এবং এই সম্পর্কে আমাকে জানতেও হবে। বিষয়টা বোঝা গেছে? এই রেঞ্জের বাইরে যদি আমার কোনো পিপি থাকে অবশ্যই সেগুলো আমি জানতে পারবো, পড়তেও পারবো, কিন্তু আগে আমাকে এগুলো পড়ে নিতে হবে। ওই যে পিপি বলেছে না সিলেক্ট করতে, কালেক্ট করতে, তো আগে সিলেক্ট করতে হবে আমাকে এই প্রত্যেকটা পিপি, একটা বাদ দেওয়া যাবে না। এই কয়টা সিলেক্ট করে কালেক্ট করার পরে আরো যদি কিছু থাকে সেগুলো আমি এডিশনাল নিতে পারবো, কোনো সমস্যা নেই, কিন্তু এইগুলো যেন অবশ্যই থাকে। এমন যেন না হয় এখান থেকে আমি 3টা নিলাম বা 4টা নিলাম, তা হবে না। সিএসএ এটা ক্লিয়ার করাই থাকে যে কোন রেঞ্জ, অর্থাৎ রেঞ্জটা দেয়া থাকে যে কোনগুলো হচ্ছে আমাকে অবশ্যই পড়তে হবে, জানতে হবে। এর বাইরে যেগুলো আছে সেগুলো অবশ্যই এডিশনাল, কিন্তু এগুলো হচ্ছে আমাকে জানতে হবে। তার মানে রেঞ্জ অফ ভেরিয়েবলে আমাকে বলে দেয়া থাকবে যে কতটুকু রেঞ্জ হবে আমার জানার, বোঝার এবং সেটাকে ফলো করার। সেই রেঞ্জটা হচ্ছে আমরা এই রেঞ্জ অফ ভেরিয়েবল থেকে পেয়ে থাকি। অর্থাৎ ভেরিয়েবলসটা দেয়া থাকে যে এর মধ্যেই হচ্ছে, অর্থাৎ এগুলো অবশ্যই আমি মেনটেন করব, এর বাইরে আরো যা আছে সেগুলো আমি নিতে পারি।
কিন্তু এগুলো যেন আমি অবশ্যই জানি এবং এগুলো যেন আমি অবশ্যই মেনে কাজগুলো করি। ক্লিয়ার সবাই? রেঞ্জ অফ ভেরিয়েবল এখানে খেয়াল করেন, একটা লাইন দিয়ে আছে দেখেন, মে ইনক্লুড বাট নট লিমিটেড টু। এখানে যা ইনক্লুড করা আছে সেগুলো অবশ্যই আপনি এর থেকেও আপনি আরো কিছু ইনক্লুড করতে পারেন, কিন্তু এগুলো কিন্তু লিমিটেড না। এই যে আমার পিপি যেটা আছে এগুলোই কিন্তু এখানেই শেষ তা না, আরো যদি থাকে তাহলে সেগুলো কিন্তু আমাকে নিতে হবে, করতে হবে। বাট এখানে রেঞ্জটা দিয়ে দিয়েছে যে এগুলো অবশ্যই যেন মেনে চলি আমরা, এতটুকু অ্যাটলিস্ট যেন আমাদের ফলো করা হয়। সো রেঞ্জ অফ ভেরিয়েবল ওই রেঞ্জটা দেওয়া থাকবে যেগুলো সম্পর্কে কি আমার অবশ্যই জানতে হবে। এর বাইরে যেটুকুই আমি জানি না কেন, এর বাইরে যতটুকু আমি ফলো করি না কেন, আগে এতটুকু করে তারপরে। রেঞ্জ অফ ভেরিয়েবল ক্লিয়ার সবাই? জি। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে রাখি, এই রেঞ্জ অফ ভেরিয়েবলের যে ভেরিয়েবলস গুলো দেয়া আছে, এখানে যে টপিক গুলো দেয়া আছে না, এগুলো আপনারা বুঝবেন কি করে যে কোনগুলো রেঞ্জ দেয়া আছে? এই জন্য নিজেদের সবসময় চেষ্টা করবেন নিজেদের সিএসটা নিয়ে বসতে। এই যে বোল্ড করা আছে না সিএস এর পারফরমেন্স ক্রাইটেরিয়া, প্রথমে কি বলছে আমাকে টু সিলেক্ট করতে হবে, সরি পিপি সিলেক্ট করতে হবে এবং কালেক্ট করতে হবে, এটা আমার কাজ। এখন আমার এই কাজটা করার জন্য আমি আগে দেখে নেব কি আমার পিপি কোনগুলো আছে। তখন কি এখানে বোল্ড করা যেহেতু আছে না সিএস এ, তার মানে সিএস এ যখন বোল্ড করা আছে অবশ্যই রেঞ্জ অফ ভেরিয়েবল দেওয়া আছে। তো আমি আগে সেই অনুযায়ী কি করব, এই পিপি গুলোকে সিলেক্ট করবো এবং কালেক্ট করব। এখন আসেন, অনেক সিএস অনুযায়ী আমি জানি অনেক অকুপেশনের সিএস অনুযায়ী ভুল আছে, অনেক সময় এটা বোল্ড করতে ভুলে গিয়েছে তারা। তো এই জন্য নিজেদের অকুপেশন, তো আমরা তো অনেক কিছু নিজেরা বুঝি নিজেদের অকুপেশন, তাই না, কাজগুলো তো জানি। আপনার যদি মনে হয় এখানে সাপোজ বোল্ড করা নেই, ধরেন এটা বোল্ড করা নেই, এখন বোল্ড যেহেতু করা নেই, কিন্তু আপনি তো জানেন, অর্থাৎ এই কাজটা করতে যে আপনি দেখলেন হচ্ছে আমাকে তো এখন পিপি সিলেক্ট করা লাগবে এবং কালেক্ট করা লাগবে, তা আমাদের তো পিপি অনেক অকুপেশনে, তখন আমি কোনগুলো কোনগুলো নিব কি কি রাখবো সেটা বুঝবো কি করে? আপনি দেখলেন এখানে তো বোল্ডও করা নেই, তোমার রেঞ্জ অফ কি, রেঞ্জ কি নাই, চেক করে নেবেন রেঞ্জ অফ ভেরিয়েবলে, যে দেখবেন অনেক সময় ওই যে বোল্ড করা নেই রেঞ্জ অফ ভেরিয়েবলে দেওয়া আছে, তাহলে কি আপনি পেয়ে গেলেন যে আমাকে এই এই জিনিসগুলো নেওয়া লাগবে। সাপোজ যদি বোল্ড করা না থাকে তাহলে আপনি আপনার মতন করে যেটুকু নিয়ে সেটুকু নিয়ে নেবেন, কিন্তু সিএস এ ম্যাক্সিমাম সময় বোল্ড করা থাকবে, মানে হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে আমার রেঞ্জ অফ ভেরিয়েবলে দেয়া আছে, তো সেগুলো আগে রাখতে হবে, তারপরে বাকি। রেঞ্জ অফ ভেরিয়েবল ক্লিয়ার সবাই? জি ম্যাম ক্লিয়ার। এবার আসেন, আচ্ছা একটু বলে রাখি, এই যে রেঞ্জ অফ ভেরিয়েবলটা দেখছেন না, যারা আপনারা ট্রেনারদের জন্য এই পার্টটা ইম্পর্টেন্ট। যখন আপনারা শেখাবেন, কি শেখাবেন, ওই যে জবটা, আমার জবটা কি, আমার কাজ হচ্ছে এই ইউনিট নেম হচ্ছে কি এটা, এই ইউনিটটা কি একটা জব না, এই কাজটা করার জন্য কি এতগুলো টাস্ক আমাকে করা লাগবে, ওই টাস্কগুলো করতে যে কেমন এই যে ছোট ছোট পারফরমেন্স ক্রাইটেরিয়া গুলো আমাকে করা লাগবে, আর সেইগুলোই কি এক একটা টাস্ক এলিমেন্ট, রাইট? এখন আপনি যখন কাজ শেখাচ্ছেন আপনাকে এই রেঞ্জ অনুযায়ী জিনিসপত্র রাখা লাগবে না? আপনি শেখাতে যে ওদেরকে বললেন হচ্ছে পিপি হচ্ছে সিলেক্ট করেন এবং কালেক্ট করেন, আপনি ওদেরকে পিপিই দিলেন না, কোনগুলো, কারণ এই যে আর পিপিই দিলেন না মিনস হচ্ছে আপনি পিপিই যে এতগুলো আছে এগুলো না দিয়ে আপনি শুধুমাত্র 3টা দিলেন, গ্যাস মাস্ক, গ্লাভস আর সেফটি বুটস, তাহলে কিন্তু হবে না। আপনাকে পর্যাপ্ত পরিমাণে প্রত্যেকের জন্য, অর্থাৎ যখন ট্রেনিং দিচ্ছেন আপনারা প্রত্যেক ট্রেনির জন্য এতগুলো রেঞ্জ, অর্থাৎ এতগুলো পিপির অপশন রাখা লাগবে, অর্থাৎ ট্রেনারদের জন্য এটা একটা ইম্পর্টেন্ট পার্ট, রেঞ্জ অফ ভেরিয়েবল। এগুলো হচ্ছে আপনারা আপনাদের ট্রেনিংদেরকে শেখাবেন, এগুলো হচ্ছে তারা জানবে, এগুলোই হচ্ছে তারা কাজটা মানে তাদের পারফরমেন্স ক্রাইটেরিয়া ওয়াইজ এই কাজগুলো করবে। রেঞ্জ অফ ভেরিয়েবল কোনো কিছু বাদ দিতে পারবেন না আপনারা ট্রেনাররা। এখন আসেন এভিডেন্স গাইড। এভিডেন্স গাইডে যে 7টা কম্পোনেন্ট পড়ালাম না, এই 7টা কম্পোনেন্ট যেন মুখস্থ থাকে সবার। হ্যাঁ স্যার বলেন স্যার।
ম্যাম আমার একটা প্রশ্ন ছিল যে আমরা যেহেতু ইউনিট জব এলিমেন্টের টাস্ক এন্ড পারফরম্যান্স ক্রাইটেরিয়াকে টাস্ক এলিমেন্ট বলেছি, হুম সেক্ষেত্রে রেঞ্জ অফ ভেরিয়েবলস এর জন্য কি কোনো শর্টকাট কিছু আছে মনে রাখার জন্য, যে আমি এটা বললে বুঝতে পারবো যে এটা মিন করছি? না, মানে এটা হচ্ছে রেঞ্জ, মানে বিষয়টা হচ্ছে রেঞ্জ অফ ভেরিয়েবলের যে বিষয়গুলো আছে ওগুলো হচ্ছে আমাদের ট্রেনিং পারপাসে হচ্ছে যে কোন ভেরিয়েবল অর্থাৎ রেঞ্জটা আমাদেরকে মেনটেন করে কাজটা করা লাগবে, এটার কোনো ইয়ে নেই, ঠিক আছে? মানে ওই কাজটা করার জন্য যা যা জিনিস লাগবে আমার ওখানে দেয়া আছে, সোজা কথা, এটাই হচ্ছে রেঞ্জ অফ ভেরিয়েবল। ওকে ম্যাম, থ্যাংক ইউ। এভিডেন্স গাইড কি এবার আসেন। এভিডেন্স গাইডে হচ্ছে, এভিডেন্স গাইডটা হচ্ছে আপনাদের যে ট্রেনার, আপনারা যারা কিনা অ্যাসেসর আছেন, এই অ্যাসেসরদের জন্য আপনাদের এই এভিডেন্স গাইড। সিএস এর এভিডেন্স গাইডটা আপনাদের অ্যাসেসরদের জন্য। অর্থাৎ আপনি যখন অ্যাসেসমেন্টে যাবেন, অ্যাসেসমেন্টে যাওয়ার আগে অবশ্যই নিজের প্রত্যেকটা সিএস এর এভিডেন্স গাইডের এই জায়গাগুলো দেখে যাবেন। কোন জায়গা? ক্রিটিক্যাল অ্যাসপেক্ট, আন্ডারপিনিং নলেজ, আন্ডারপিনিং স্কিল, রিকোয়ার্ড অ্যাটিটিউড, এই জিনিসগুলো দিয়েই কি আপনারা অ্যাসেস করবেন কাকে? ক্যান্ডিডেটকে। যার যার অকুপেশনের ক্ষেত্রে বলছি, হ্যাঁ, কারণ আপনারা আপনাদের অকুপেশনেরই কি অ্যাসেসর হতে যাচ্ছেন। তো যখন কিনা আপনারা অ্যাসেসররা এভিডেন্স গাইড দেখবেন, তখন এই যে বিষয়গুলো না, যে ক্রিটিক্যাল অ্যাসপেক্ট কেন দেখবেন, কিভাবে দেখবেন, কি বুঝবেন এখান থেকে, সেটা এখন আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথম যে জিনিসটা এভিডেন্স গাইড, সবার কি মাথায় আছে তো না যে অ্যাসেসমেন্টে যখন আপনারা যাচ্ছেন, অ্যাসেসমেন্টে কি করতে যাচ্ছেন একটু শুনি। ক্যান্ডিডেটকে অ্যাসেস করতে অ্যাসেসের বাংলা কি স্যার? নির্বাচন করা বা যাচাই করা। ম্যাম পরীক্ষা নিয়ন্ত্রক, হুম এক্সাম নিয়ন্ত্রক, পরীক্ষা নিয়ন্ত্রক। বাট অ্যাসেস করা মানে কি স্যার? মূল্যায়ন করা। মূল্যায়ন। আপনারা আপনাদের ক্যান্ডিডেট কে হচ্ছে কি মূল্যায়ন করতে যাচ্ছেন, রাইট? তার মানে হচ্ছে এই যে মূল্যায়নটা আপনি করবেন, কিভাবে করবেন মূল্যায়ন? যার যেটা মাথায় আসছেন সেভাবেই বলেন। এখানে হেজিটেট ফিল করা কিচ্ছু নেই যে আমি আপনাকে জাজ করতে যাচ্ছি না, কারণ তাহলে আর আমি ট্রেনিং দিতে বসতাম না, ঠিক আছে? আপনি যা জানেন সেটাই বলেন। ম্যাম মূল্যায়ন করতে গেলে আমরা তো 3 ভাবে মূল্যায়ন করি, একটা হচ্ছে পরীক্ষার মাধ্যমে, তারপরে ব্যবহারিকের মাধ্যমে, তারপরে ভাইবার মাধ্যমে। ফাইন, কোনো সমস্যা নেই। আমি জানতে চাচ্ছি 3 ভাবেই মূল্যায়ন করি আমরা। এটা তো হচ্ছে 3 ভাবে যে করলেন, এই 3টাকে আমরা কি বলে থাকি? অ্যাসেসমেন্ট বলে থাকি ম্যাম টোটালি। এই 3টাকে আমরা কি মেথড বলি না? মেথড, বা হ্যাঁ, মেথড বলতে পদ্ধতি, পারি ওয়ান না? কাইন্ডস অফ পদ্ধতি। হ্যাঁ, পদ্ধতি হতে পারে না যে হ্যাঁ, পদ্ধতি ম্যাম। এই পদ্ধতি থেকে আমরা অ্যাসেসমেন্টটা নিচ্ছি, রাইট? জি ম্যাম। এখন পদ্ধতি তো নিলাম, পদ্ধতিতে তো অ্যাসেসমেন্ট নিলাম, এখন আমি যে তাকে অ্যাসেস করলাম, আমি কিভাবে বুঝবো যে হচ্ছে সে পুরাপুরি হচ্ছে অ্যাসেসমেন্টে কম্পিটেন্ট? কম্পিটেন্ট মানে বুঝি তো না, অর্থাৎ পাশ করা বা নট ইয়েট কম্পিটেন্ট, বা তার কম্পিটেন্সি যে যে জায়গাগুলোতে হয়নি, যার জন্য আমি তাকে নট ইয়েট করবো, সেইগুলো হচ্ছে যে আমি মানে মানে অ্যাসেস করার সময় যে খেয়াল করব, সেটা কিভাবে খেয়াল করব, বা আমি প্রুফ কি রাখবো? অ্যাক্সেস দেখে। তার প্রমাণপত্র, হ্যাঁ, কি বলেন স্যার? আরেকবার বলুন তো স্যার জিনিসটা। তার এভিডেন্স প্রমাণপত্রগুলো দেখে। দেখে রাইট, তার এভিডেন্স। তার মানে হচ্ছে Evidence। আপনারা কিন্তু তাকে অ্যাসেস করতে যাচ্ছেন এভিডেন্সের থ্রুতে, আপনার কিন্তু তার সঙ্গে কোনো পার্সোনাল সম্পর্ক নেই। আপনি 3টা মেথডে পরীক্ষা নিচ্ছেন, আর 3টা মেথড যে আপনি পরীক্ষা নিচ্ছেন, ও পরীক্ষা থেকে কি দিয়ে বুঝবেন যে তাকে যে আজকে আপনি মূল্যায়ন করবেন? কিভাবে মূল্যায়ন করবেন? পরীক্ষা নিলে এভিডেন্স দেখি ম্যাম। হ্যাঁ, বাট ওই এভিডেন্সটা কিন্তু আপনারা কালেক্ট করছেন। এভিডেন্স কোথায় পাবেন? এভিডেন্স কিন্তু আপনারা কালেক্ট করতেই যাচ্ছেন। জি ম্যাম। তার মানে এভিডেন্স কিভাবে কালেক্ট করছেন? 3টা মেথডে নিচ্ছেন না জি ম্যাম। রাইট। অ্যাসেসমেন্ট? 3টা মেথডের মধ্যে প্রথম মেথড যদি হয় রিটেন, যদি হয় না প্রথম মেথড অবশ্যই রিটেন, তাহলে রিটেনের থ্রুতে আপনারা কি পাচ্ছেন? অ্যান্সার শিটটা পাচ্ছেন না? জি ম্যাম, টুলস পাচ্ছি আনসার শিটে। না, টুলস পাচ্ছেন না ম্যাম, আপনি টুলস দিচ্ছেন তাকে দিচ্ছি, তখন অ্যানসার কিনা শিট পাচ্ছি। হচ্ছে, হ্যাঁ, আপনি যখন কিনা কোশ্চেন পেপারটা দিচ্ছেন, ওটা কিন্তু তখন খালি কি? খালি না?
কোশ্চেন জি ম্যাম। লেখা আছে, উনি তো লেখেনি, তার মানে ওইটা তখন টুলস। কিন্তু যে মুহূর্তে উনি অ্যান্সার লিখলো তখন সেটা হয়ে গেল এভিডেন্স। যারা বুঝতে পারেননি এই জিনিস নিয়ে আমি পরে আলোচনা করব, শুধু এখন এতটুকু বুঝেন যে আপনি যে রিটেন পেপারটা দিচ্ছেন না, সে যে লিখলো, সে তারপরে ক্যান্সার শিটটা আপনাকে দিল না, জি ওইটার ম্যাম, থ্রুতে ওটা আপনি একটা একটা এভিডেন্স, এভিডেন্স। রাইট, ওইটার থ্রুতে আপনি একটা এভিডেন্স পেলেন। প্রথম এভিডেন্স গেল এটা। সেকেন্ড এভিডেন্স কোনটা? তারা যখন কাজ করছে, অর্থাৎ সে স্কিলটা, প্রত্যেকটা কাজ তো করে দেখাবে সিএস অনুযায়ী, এই যে পারফরমেন্স ক্রাইটেরিয়া অনুযায়ী সব কাজগুলো করবে না, দাঁড়ান দেখাই। জি এই যে পিসি গুলো, এই প্রত্যেকটা কাজ তো তার করা লাগবে, তাই না? সে যখন এই কাজগুলো করছে, আপনি কি করছেন, অর্থাৎ আপনার অ্যাসেসররা কি করবেন? আপনাদের হাতে কিন্তু একটা অবজারভেশন চেকলিস্ট আছে। অবজারভেশন মানে হচ্ছে আপনি তাকে অবজার্ভ করছেন, আপনি তাকে দেখছেন যে সে কাজ ঠিক মতো করতে পারে কিনা, সে কি এই প্রত্যেকটা কাজ ঠিক মতো করছে কিনা। আপনার অবজারভেশন চেকলিস্টে এই যে পারফরমেন্স ক্রাইটেরিয়া গুলো আছে এগুলোই দেওয়া আছে। আপনি তাকে দেখছেন যে এই কাজটা কি সে করেছে, তখন টিক দিচ্ছেন। আপনি দেখছেন যে এই কাজটা করেছে, টিক দিচ্ছেন। অর্থাৎ আপনি তাকে অবজার্ভ করার পরে সে কাজগুলো যদি ঠিক মতন করে থাকে, তাহলে সেই চেক লিস্টে কিন্তু আপনি ইয়েস এবং নোতে টিক দিচ্ছেন। এই থ্রুতে কি হচ্ছে, আপনি আরেকটা এভিডেন্স পাচ্ছেন। এই এভিডেন্সের পরে আপনারা থার্ড এভিডেন্স কোনটা পাচ্ছেন? ওরাল কোশ্চেন। যখন কিনা আপনি তাকে ওরালের জন্য ডাক দিলেন, তখন কি আপনার কাছে কিন্তু কিছু কোশ্চেন আছে, এটা 10টা হতে পারে, 5টা হতে পারে, হোয়াটএভার, মানে 10টা, অ্যাটলিস্ট ম্যাক্সিমাম 10টা থাকবে। তো 10টা কোশ্চেনের মধ্যে আপনি তাকে যখন কোশ্চেন করছেন, সে যখন উত্তর দিচ্ছে, আপনি কিন্তু ওই ওরালের যে চেকলিস্ট আছে, ওই চেকলিস্টে ইয়েস এন্ড নোতে কিন্তু টিক দিচ্ছেন। ওটা কি তার আরেকটা এভিডেন্স না? এই যে এভিডেন্স গুলো আমরা কালেক্ট করলাম না, এই এভিডেন্স গুলো কালেক্ট করার জন্যই কিন্তু আমরা অ্যাসেসমেন্টে যাচ্ছি। ওই এভিডেন্সের উপরে বেস করেই কি আমরা কিন্তু তাদেরকে রেজাল্টটা দিব, কোনটা, যে আজকে আপনি কম্পিটেন্ট হয়েছেন বা নট ইয়েট হয়েছেন, ওই এভিডেন্সের উপরে। এখন ওই এভিডেন্স যে কালেক্ট করবেন, ওটা কিভাবে কালেক্ট করতে হয়, কিভাবে আপনি যাচাই বাছাই করবেন, সেটা কি করে বুঝবেন? এই এভিডেন্স গাইড থেকে। কিভাবে দেখেন, এভিডেন্স গাইডে প্রথমটাতে পড়ে যাচ্ছে, সেকেন্ডটাতে আগে আসি। আন্ডারপিনিং নলেজ আছে না, এই বিষয়গুলো আছে, দেখছেন? এই আন্ডারপিনিং নলেজের প্রত্যেকটা টপিক থেকে রিটেনের কোশ্চেন হবে। এর এর আরো মানে পারফরমেন্স ক্রাইটেরিয়া অনুযায়ী আরো কোশ্চেন আছে। এই যে 9টা জায়গা দেখছেন না, এই 9টা কোশ্চেন তো ডেফিনেটলি থাকবে আন্ডারপিনিং নলেজ থেকে। এই আন্ডারপিনিং নলেজ থেকে যখন আপনার কোশ্চেন থাকলো না, তার মানে হচ্ছে এই নলেজের জায়গা থেকে কোনো জিনিস যেন সে বাদ না দিতে পারে। অর্থাৎ তার ওই যে রিটেনের যে কোশ্চেন পেপার আপনি দিলেন, ওখান থেকে কোনো কোশ্চেন যদি সে অ্যান্সার না করে, আর সেটা যদি এই আন্ডারপিনিং নলেজের জায়গা থাকে, আপনি কিন্তু তাকে রিটেনে নট ইয়েট করতে পারবেন। নট ইয়েট মানে তো বুঝছেন না, মানে কি বলে, ধরেন হচ্ছে রিটেন যে পার্টটা, এই পার্টটাতে সে আজকে হচ্ছে কি কম্পিটেন্সিটা তার নেই। বুঝা গিয়েছে বিষয়টা? যারা বুঝেননি তারা আমাকে একটু বলেন, বিষয়টা না বুঝতে পারলে আমি ক্লিয়ার করব। বিষয়টা হচ্ছে যে ম্যাম, ধরেন একটা স্টুডেন্ট 35-32 পেলো, কিন্তু সে মার্কস নো ধরেন 2-3টা ভুল করলো, তাহলে তাকে কি নট এড দেওয়া যায়? অবশ্যই দিয়ে পারবেন, এটাই আমি বলতে যাচ্ছি। জি ম্যাম, ক্লিয়ার ম্যাম। কিনা আপনারা, এটা তো আপনি ক্লিয়ার স্যার, আপনি অ্যাসেসমেন্ট সম্পর্কে জানেন, যারা কিনা একদমই জানেন না তারা একটু জিনিস খেয়াল করেন। রিটেনের কোশ্চেন কিন্তু আমি অলরেডি বলেছি, আপনার 25টা কোশ্চেন যদি থাকে, 25টার মধ্যে থেকে এই 9টা টপিকের উপরে অবশ্যই কোশ্চেন থাকবে 9টা। সেই 9টা কোশ্চেনের মধ্যে যদি সে 2টাতে যদি না লিখে, তার মানে পুরো ব্ল্যাঙ্ক রেখেছে, আপনার কিন্তু আপনার অ্যাসেসরে কিন্তু সে রাইটটা আছে যে সে যদি মনে করে যে আন্ডারপিনিং এর নলেজের এই জায়গাটা তার জানা দরকার ছিল, সে লেখেনি, তার মানে তার গ্যাপ আছে। সো সে চাইলে ওই রিটেন এভিডেন্সের ওই যে খাতার অ্যান্সার শিট, ওইটার উপরে বেস করে ওই এভিডেন্সের থ্রুতে কি সে তাকে নটিয়েট করতে পারবে। কোন পার্টটাতে? শুধু রিটেন পার্টটাতে। বিকজ আপনি বলছেনই হচ্ছে যে সে এখানে 2টা লেখেই নেই,
তাহলে তার গ্যাপ আছে। ক্লিয়ার এটা? জি ম্যাম। যদি এটা ক্লিয়ার হয়ে থাকেন আন্ডারপিনিং স্কিলে আসেন। স্কিল মানে কি? কাজ। এই যে 5টা কাজ যে আছে না, এই 5টা কাজ কি? এই মেইন কাজগুলো কি ডিটেলসে কিন্তু ওই যে উপরে পারফরমেন্স ক্রাইটেরিয়া ওয়াইজ কি কতগুলো কাজ দিয়ে আছে দেখি। মেইন কাজ হচ্ছে 5টা কাজ, কিন্তু এই 5টা কাজ করতে যে আমাকে কিন্তু এই এতগুলো কাজ করা লাগবে। এই যে 1 2 3 4 5 6 7 8 দেখি 9 10 11 12 13 14 15 16 17 17টা কাজ যে আমি করব স্টেপ বাই স্টেপ। এই 17টা কাজ করতে যে মেইন কাজ হচ্ছে কি আমার আন্ডারপিনিং স্কিলে কি বলেছে, এই যে এই কাজগুলো। তার মানে আমাকে প্রত্যেকটা কাজ কিন্তু করা লাগবে। এই প্রত্যেকটা কাজ করতে যে এই 5টার মধ্যে থেকে কোনোটা যদি আমি ঠিক মতো না করতে পারি, সেক্ষেত্রেও কিন্তু অ্যাসেসর ডেমোতে নট ইয়েট করতে পারবে। জি ম্যাম। বুঝা গেছে? এবার আসেন রিকোয়ার্ড অ্যাটিটিউড। এই জায়গাটা কেউই জানে না, আমি ক্লিয়ার করে দিই আপনাদেরকে একটু। রিকোয়ার্ড অ্যাটিটিউড কিন্তু এমনি এমনি দিয়ে আমি, এই যে অ্যাটিটিউডের যে জায়গাটা আছে, প্রত্যেকটা জায়গা কিন্তু তাকে জানতে হবে। অর্থাৎ কাজ করতে যে কি সেই প্রত্যেকটা মানে জায়গা, অর্থাৎ তার অ্যাটিটিউড কি ঠিক ছিল কিনা, সে কি এই প্রত্যেকটা কি ঠিক মতন মেনটেন করেছে কিনা, এগুলো কিন্তু আপনাকে অবজার্ভ করা লাগবে। এবং রিকোয়ার্ড অ্যাটিটিউডের একটা পার্ট আছে যেখানে কিনা এই জিনিসগুলোই লেখা থাকবে। কোনোটাতে যদি আপনার মনে হয় যে সে মানে কাজের ক্ষেত্রে তার এই জায়গাগুলো সে ল্যাকিংস ছিল, তখন ওরাল এবং এটাতে দুটো মিলেই কিন্তু আপনারা চাইলে কিন্তু তাকে নটিয়েট করতে পারেন। আর তার অ্যাটিটিউড ঠিক নেই, আমাদের কম্পিটেন্সি কিন্তু নলেজ, স্কিল এবং অ্যাটিটিউডের উপরে ডিপেন্ড করে। যেমন অ্যাটিটিউড না থাকলে সে আপনি তাকে কম্পিটেন্ট করতে পারবেন না, সেরকমই তার নলেজ পার্টে যদি তার গ্যাপ থাকে, তাহলে আপনি রিটেনেও কিন্তু নটিয়েট করতে পারবেন, ডেমোতেও কিন্তু নটিয়েট করতে পারবেন, অর্থাৎ সে যখন কাজগুলো করতে পারছে না। স্যার কেউ কিছু বলবেন? বলেন। জি ম্যাডাম, আমি বলছি যে আপনি বলছেন যে কিছু কিছু বিষয়ের উপরে এটা কনসিডারেশনে এনে তাকে নট ইয়েট করতে পারবে। রাইট স্যার। নট ইয়েট কেন করব? মানে কিছু কিছু বিষয়ের উপর কনসিডার করে পাস করা যায় না, এরকম কোনোই নাই, ইস্যু নাই। স্যার কিছু কিছু বিষয়ের উপরে পাশ করার মতন বিষয় অবশ্যই আছে, কিন্তু সেটা হচ্ছে অ্যাসেসরের উপর ডিপেন্ড করবে। এখানে কথা আছে অ্যাসেসরের উপর ডিপেন্ড করতে বলতে আমি অ্যাসেসরকে পুরো দায়ভার দিয়ে দিচ্ছি না। আমাদের অ্যাসেসরদের কাজ হচ্ছে প্রত্যেকটা জিনিস হচ্ছে আমরা যাচাই বাছাই করবো। যখন কিনা আন্ডারপিনিং নলেজের এই দুইটা জায়গা আমি বলেছিলাম যে গ্যাপ সে লেখেনি, তার মানে তার গ্যাপ আছে, সো আমার পুরো রাইট আছে, আমি তাকে নটেট করব। কিন্তু যদি কেউ এই দুইটা জায়গার থেকে কোশ্চেনটা হয়তো বা লিখেছে কিন্তু পুরোপুরি অ্যান্সারটা আসেনি, এখন আমি তাকে অবজার্ভ করলাম হচ্ছে সে কাজ কেমন করে, তার সে কাজ ভালো করে, তার অ্যাটিটিউড ভালো, তখন কিন্তু আমি এই জায়গাগুলোতে কনসিডার করতে পারছি। কারণ হচ্ছে সে লিখেছে যা হয়তোবা সেই জিনিসটা উঠে আসেনি, কিন্তু ওভারঅল তার পারফরমেন্স ভালো ছিল বলে আমি কি রিটেনে তাকে কম্পিটেন্ট করতে পারি। আচ্ছা, আমার কথা হলো যে রিটেনের পার্টটা তো আগে শেষ হয়ে যায়, তাই না? জি স্যার। তারপরে তো ডেমোর পার্টটা চলে আসে। জি স্যার। ওই সাপোজ ধরেন এই যখন খাতা কাটে অ্যাসেসররা, তখন তো ওরা লাল কলম দিয়ে ওনারা নাম্বার একটা বসায় দেয়। না, নাম্বার বসায় না স্যার, বসায় না? শুধুমাত্র টিক চিহ্ন থাকবে, মানে কয়টা রাইট হলো সেটা থাকবে, আর কিছু না। আচ্ছা আচ্ছা, না অনেক, আমি তো মানে এজ এ হিসাবে আমি অনেকগুলা সমস্যা নেই স্যার, প্লিজ বলেন। ওনারা নাম্বার বসায় দেয়। হ্যাঁ, পরে যখন ওনাদেরকে বলা হয় যে হয়তো উনি এখানে রিটেনে একটু খারাপ করছে, কিন্তু প্র্যাকটিক্যাল ডেমো তো উনি ভালো করছে, এভারেজে তাকে পাস করানো যায় কিনা, তখন ওই অ্যাসেসর বলে যে না স্যার, সম্ভব না, কারণ এখানে লাল কলমের দাগ পড়ে গেছে, হ্যাঁ, এটা কোনোভাবেই পাস করানো যাবে না। এই জিনিসগুলাকে কিভাবে হ্যান্ডেলিং করা যায়? স্যার এই জিনিসগুলো হ্যান্ডেল করার ওয়ে আছে। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে প্রথম কথা যেটা, যদি এখানে অ্যাসেসর মনেই করে যে তাকে দেয়া যাবে না, লাল কালির দাগ বলে কিছু নেই স্যার। থিং ইজ যে আমাকে সাপোজ যদি এখন আমি অ্যাজ অ্যান অ্যাসেসর যদি কথা বলি, আমাকে যদি কেউ বলে যে হচ্ছে যে আপনার ওনাকে এই জিনিসটা কনসিডার করা যাবে না, ওনাকে কনসিডার করার দায়িত্ব হচ্ছে আমার। কারণ আমি ওই মুহূর্তে যখন কিনা অ্যাসেসমেন্ট নিতে যাই, তো আমার সঙ্গে কিন্তু আমার ক্যান্ডিডেটের কোনো পার্সোনাল কোনো গ্রাজ কিন্তু নাই। না না, হচ্ছে রাইট, আমি কিন্তু তাকে দেওয়ার পুরো চেষ্টা করব, জি, কিন্তু যদি
ওই যে আপনি যেটা বললেন লাল কালি দেখে সব বাহানাবাজি করার কোনো মানে হয় না। আমার আচ্ছা যদি মনে হয় যে সে পারেনি, তো তাকে আমি এমনিও দিব না, তাকে আচ্ছা কনসিডার করার মতো কিছুই থাকবে না স্যার। আচ্ছা, আপনি দুটো পয়েন্ট বলছেন, একটা হলো যে পার্সোনাল হাইজিন প্র্যাকটিস আর OHS অ্যাওয়ারনেস, হ্যাঁ এই নট দুইটা। ম্যান্ডেটরি, এখান থেকে যে কোনো দুটো হতে পারে, আমি জাস্ট হচ্ছে তখন বোঝানোর জন্য বলছি। আচ্ছা 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 যে কোনো দুইটা হতে পারে, এখান থেকে এই দুটো হতে পারে, বাট আন্ডারপিনিং নলেজের জায়গায় যদি তার গ্যাপ থাকে, গ্যাপটা কি, সে লেখেনি স্যার, দুইটা জায়গায় তার খালি, আমি পারবো না লিখতে, মানে দিতে তাকে, এটা কোনোভাবেই সম্ভব না। কারণ সে নিজেই বলতেছে সে কাজটা ওই সম্পর্কে তার নলেজ নাই, আমি কিভাবে দিব স্যার? আর আমার কাছে এভিডেন্স রয়েছে। এখন যদি সে এরকম হয় যে সে এই 9টা কোশ্চেনের অ্যান্সার পুরোপুরি লিখেছে, কিন্তু হয়তো বা এই যে ডিফারেন্ট টাইপস অফ হ্যাজার্ড, যে ধরেন উনি 2টা লিখেছে বাকি 4টা লেখেনি, সমস্যা নেই, আমি ওভারঅল যখন তার কাজ দেখছি, তার অ্যাটিটিউড দেখছি ভালো, আমি অবশ্যই এখানে কনসিডার করবো, কারণ সে অ্যাটলিস্ট টাচ তো করেছে, 2টা তো লিখেছে, বাকি 4টা হয়তো বা তার জানা নেই, বা ওই মুহূর্তে লিখতে পারেনি, হয়তো বা সে হচ্ছে টাইমটা ম্যানেজ করতে পারেনি বলে লিখেনি, কিন্তু সে অ্যাটলিস্ট টাচ করেছে। যে কিনা টাচই করেনি, ডিফারেন্ট টাইপস অফ হ্যাজার্ডের কোনো কিছু লেখেই নেই, ওই জায়গাটা পুরো ব্ল্যাঙ্ক, তাহলে তার গ্যাপ আছে, তখন তো আমি দিতে পারবো না। জি বুঝে গেছি স্যার? জি ওকে, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, এখানে নট ইয়েট করার অপশনটা আমি কেন বলছি, কম্পিটেন্ট করার অনেক রিজন আছে, বাট নট ইয়েট যখন আপনারা করতে যান তখন কিন্তু আপনাদের ভ্যালিড রিজন থাকা লাগবে। আপনি যে নট ইয়েট করছেন সেটার জন্য আপনার পুরোপুরি ভ্যালিড রিজন থাকা লাগবে। ফর এক্সাম্পল আমি একটা কথা বলি আপনাদেরকে, এখন কিন্তু আপনাদের এনএসডিএ তে প্রত্যেকটা খাতা কিন্তু চেক হয়। আপনারা মোটেও মনে করেন না যে আমরা যে অ্যাসেসররা অ্যাসেসমেন্ট নিয়ে চলে আসি ওগুলো খাতা চেক হয় না, চেক হয় খাতা। খাতা চেক হওয়ার পরে তারা যদি দেখে যে আপনি কাউকে নট ইয়েট করেছেন, ধরেন হচ্ছে যে এই জায়গাগুলোতে হচ্ছে আপনি দিতে পারতেন, যেটা স্যার বললো, 2-3টা পয়েন্ট স্যার বলেছে, ধরেন হচ্ছে ওই জায়গাতে আপনি দিতে পারতেন কিন্তু আপনি দেননি, এটা নিয়েও কিন্তু আপনাকে কোশ্চেন করবে, আপনি কিন্তু কোশ্চেনের সম্মুখীন হবেন। কারণ যদি দেয়া যায় তাহলে আপনি কেন দেননি। এখন কথা হচ্ছে যদি না দেয়া যায় তাহলে তো আপনার কিছু করার নেই। এখন যদি নাও দেয়া যায় তাও কেন আপনি না দিচ্ছেন সেটাও কিন্তু আপনি ওখানে মার্ক করে আসবেন। লাস্ট অ্যাসেসমেন্টে আমার যে অ্যাসেসর এসেছিল অ্যাসেসমেন্টে লেভেল 4 এর, উনি কিন্তু কাকে কেন দিয়েছে প্রত্যেকটা ডিটেলস হচ্ছে কি লিখে দিয়েছে খাতায়, কেন দিয়েছে ওই 7 জনকে প্রত্যেকটা ডিটেলস তার খাতায় কিন্তু ছিল, আমি নিজে দেখেছি। তার উদ্দেশ্য কি জানেন, যে ওই যে এতজনকে দিয়েছে এটার জন্য কিন্তু খুব স্বাভাবিক যে তার খাতাগুলো চেক হবে, চেক হওয়ার পরে কি তাকে কিন্তু বলা হবে না যে আপনি যে দিলেন কেন দিলেন, দেওয়া তো রিজন থাকতে হবে। সো সে কিন্তু একদম ক্লিয়ারলি সুন্দর করে দিয়ে দিয়েছে যে কার কোন রিটেনের কোন জায়গাতে ইয়ে ছিল, কিন্তু ওভারঅল কনসিডার কিভাবে করা হয়েছে, ডেমোতে কোথায় কনসিডার করা হয়েছে, কোন ওভারঅল পারফরমেন্স উপরে সে দিয়েছে, সব নোট ডাউন সে করে দিয়েছে। অ্যাসেসরদের কাজ হচ্ছে আমাদের এটাই, আমরা যখন নট ইয়েট করছি সেটাও যেন ভ্যালিড রিজন থাকে, কম্পিটেন্ট করছি সেটারও যেন ভ্যালিড রিজন থাকে। ওই যে স্যার বললো যে যাকে জিজ্ঞাসা করেছে বলছেন রেড মার্ক পড়ে গেছে, রেড মার্ক পড়ে গিয়েছে তেমন কোনো বিষয় না। আমরা অ্যাসেসর, সাপোজ যদি আমার দেয়ার রাইট থাকে আমি দিতে পারবো, কিন্তু বিষয়টা যেন এরকম থাকে যে আমি দেয়ার ওভারঅল দেখে হচ্ছে দিচ্ছি জিনিসটা, ওভারঅল না দেখে দিতে পারবো না কিন্তু। আর সেটা কেন আমাকে, মানে বিষয়টা হচ্ছে যে এখানে কেন হচ্ছে যে ওই জিনিসটা লাস্টে কনসিডার করা লাগবে, আমি তো নিজেই করতে পারবো অ্যাসেসর হিসেবে। আমরা তো কাউকে হচ্ছে সবাইকে কম্পিটেন্ট বা নট ইয়েট করতে যাইনি, তাই না? আমরা নিজেরাই ওটা কনসিডারেশনে রাখবো যে তাকে কিভাবে দেয়া যায়, তার কোন জায়গাতে হচ্ছে মানে আমি কনসিডার করে হচ্ছে যে তাকে আজকে এই জায়গাটা থেকে বের করে নিয়ে আসতে পারবো, সে সামনে অনেক ভালো করবে। এইসব পোটেনশিয়ালিটি দেখার জন্যই আমরা অ্যাসেসর যাই। বাট প্রবলেমটাকে আমাদের অ্যাসেসরদের আমি একটু বলি, আমরা কিন্তু ওই দিনকে পুরো কাজটা করতে যাচ্ছি অবজারভেশনের উপরে, কিন্তু ওই অবজারভেশনের জায়গায় আপনারা নিশ্চয়ই নিজেরাও জানেন যে অনেক অ্যাসেসর দেখবেন হচ্ছে টাইম পাস করছে, যখন কিনা ডেমনস্ট্রেশন আপনাদের চলছে তখন তারা কাজ বাদ দিয়ে হচ্ছে কথা বলছে, তারা হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আছে। তাহলে তার ওই অবজারভেশন চেকলিস্টটা কোথায়, যেটা দেখে হচ্ছে কাজটা করবে সে? এই যে গ্যাপগুলো থাকে না, তখন হচ্ছে কি
তারা ওই অবজার্ভ করতে ভুল করে বলেই হচ্ছে দেখা গেল কোনো পোটেনশিয়াল কোনো ক্যান্ডিডেটকেও কিন্তু তারা নট ইয়েট করে চলে আসছে, আবার কোনো পোটেনশিয়াল নেই এমন ক্যান্ডিডেটকেও কম্পিটেন্ট করে দিচ্ছে। সো বেসিক্যালি বলার উদ্দেশ্য হচ্ছে যখন কিনা আপনারা অ্যাসেসমেন্টে যাবেন ওই দিনকে ওই সময়টুকু মনে করবেন হচ্ছে, আমি আবার না খাওয়ার কথা বলিনি বা হচ্ছে কোনো কাজ করা, আপনার ফোন ধরবেন সবই করবেন, কিন্তু আপনাকে চোখ কান সব খোলা রাখতে হবে, আপনাকে অবজার্ভ করবে, বিকজ আপনারা অবজার্ভ করতে গিয়েছেন আপনার ক্যান্ডিডেটকে। যেমন কাউকে নট ইয়েট করার জন্য আপনার ভ্যালিড রিজন থাকা লাগবে, সেরকম কম্পিটেন্ট করার জন্য যেন আপনার রিজনটা ভ্যালিড থাকে, এটা মাথায় রাখবেন। আর সেটার জন্য যে প্রুফগুলো অর্থাৎ যে এভিডেন্স গুলো আপনারা কালেক্ট করছেন সেটাও যেন সাফিসিয়েন্ট হয়, ঠিক আছে? ওখানে যে 2টা কোশ্চেন যদি সে ব্ল্যাঙ্ক রাখে ওই থ্রুতে যে আপনি তাকে দিতে পারছেন না সেটাও লিখে দিবেন, যে আমি এই জন্য হচ্ছে তাকে দিতে পারি, সে নিজেই তো পারে না ওই জিনিসটা, তাহলে আমি কিভাবে দিব? যদি সে হচ্ছে কোনোভাবে লিখেছে কিন্তু তার প্রপারলি লেখাটা হয়নি, তখন কি হচ্ছে যে আপনি ওভারঅল যে সব দেখে তাকে ওই জায়গাটাতে কনসিডার করেছে ওটাও নোট লিখে দেন, যে আমরা এই জায়গার জন্য হচ্ছে যে তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে বা তাকে যখন কিনা হচ্ছে কাজ করতে দেখেছি সে কাজটা খুব ভালোভাবে করেছে, অথবা লেখার সময় সে ঠিকমতো লিখতে পারেনি বাট সে কিন্তু কাজটা জানে, এটা আমি এভাবে বুঝতে পেরেছি, অবজার্ভ করে বুঝতে পেরেছি বা তাকে জিজ্ঞাসা করে বুঝতে পেরেছি, বা আমি তাকে কন্টিজেন্সি করেছি। অ্যাসেসরদের কাজও হচ্ছে কিন্তু এই জিনিসটা, যে কোন কারণে কিভাবে হচ্ছে যাচাই করছে সেটাও কিন্তু সে টু দ্য পয়েন্টে লিখে আসবে। সো এই জন্য হচ্ছে কি আন্ডারপিনিং নলেজ স্কিল এই জায়গাগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। এখন আসেন ক্রিটিক্যাল অ্যাসপেক্ট উপরে বাদ পড়ে গিয়েছে, ওখানে যাই। ক্রিটিক্যাল অ্যাসপেক্টে কোন বিষয়গুলো থাকে? ক্রিটিক্যাল অ্যাসপেক্টে খেয়াল করেন এখানে এই লাইনটা, অ্যাসেসমেন্ট রিকোয়ার্ড এভিডেন্স দ্যাট দ্য ক্যান্ডিডেট, ওই যে এভিডেন্স আমরা কালেক্ট করছি না, আমার এই ক্রিটিক্যাল অ্যাসপেক্টে সেই সব বিষয়গুলো আছে যেগুলো কি আমার নলেজ এবং স্কিলে আছে। ওভারঅল নলেজে এবং স্কিলে যে বিষয়গুলো আমার ওই কাজের জন্য ওই জবটার জন্য একজন ক্যান্ডিডেটের জানতেই হবে, মাস্ট নো, ক্রিটিক্যাল অ্যাসপেক্টটা, যে অর্থাৎ যেটা কিনা হচ্ছে তাকে মানে ওই জায়গাটায় না জানলে সে বাকি কাজগুলো করতে পারবে না, অর্থাৎ এই জায়গাগুলো তাকে জানতেই হবে। এই যে বিষয়গুলো এখানে ক্রিটিক্যাল অ্যাসপেক্টে দেয়া আছে সেগুলো দিয়েই কিন্তু আমরা যাচাই করব। আর ক্রিটিক্যাল অ্যাসপেক্টে কোন বিষয়গুলো থাকে? ওই আন্ডারপিনিং নলেজ এবং স্কিলের যে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়গুলো, মাস্ট নো যে বিষয়গুলো, মাস্ট নো নলেজ স্কিলের ক্ষেত্রে যেটা তাকে জানতেই হবে, এই বিষয়গুলোই হচ্ছে কি আমার এই ক্রিটিক্যাল অ্যাসপেক্টে থাকে ওভারঅল। ধরেন এখানে কোনটা কোনটা নাই একটু দেখে নিই। ক্রিটিক্যাল অ্যাসপেক্টে দেখেন হচ্ছে ওএসএইচ পলিসিস আছে, রাইট? এখানে কিন্তু ডিফাইন ওএসএইচ বলেছে, বা এই যে ওএসএইচ ওয়ার্কপ্লেস পলিসিস, তার মানে হচ্ছে এই নলেজটা তার থাকা লাগবে। এবং ক্রিটিক্যাল অ্যাসপেক্ট আরো যখন বলে দিয়েছে এই জায়গা থেকে যদি কোনো কোশ্চেনে অ্যান্সার তারা না লিখে আপনি তাকে কোনোভাবে কম্পিটেন্ট দিবেন না, দিতে পারেন না, কারণ সে ক্রিটিক্যাল অ্যাসপেক্টের একটা জায়গায় জানে না। এখন আসেন ধরেন হচ্ছে এখানে এমার্জেন্সি প্রসিজিওরের কথা লেখা আছে, ধরেন এই যে এমার্জেন্সি প্রসিজিওর, এই এমার্জেন্সি প্রসিজিওর হচ্ছে আন্ডারপিনিং নলেজে আছে, কিন্তু এখানে দেয়া আছে, আচ্ছা ক্রিটিক্যাল অ্যাসপেক্ট আছে, তার মানে ক্রিটিক্যাল অ্যাসপেক্ট আছে, তো দেয়া মানে এই জিনিসটা তার জানা লাগবে। কোন বিষয়টা দেয়া নেই দাঁড়ান একটু দেখে নিই। আচ্ছা এখানে এই জিনিসটা মানে যে ওএসএইচ অ্যাওয়ারনেস আছে না, এই ওএসএইচ অ্যাওয়ারনেস সম্পর্কে কি আমার ক্রিটিক্যাল অ্যাসপেক্টটা দেয়া নেই। তার মানে হচ্ছে এখান থেকে যদি কোনো একটা কোশ্চেন না লেখা না, কিন্তু ধরেন কোনো একটা কোশ্চেন সে লিখেছে কিন্তু ওটা আপনার পুরো জিনিসটা আসেনি, কোশ্চেনটার অ্যান্সারটা ঠিক মতো হয়নি, কিন্তু সে লিখেছে, সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনারা চাইলে দিতে পারেন, কারণ হচ্ছে এখানে ক্রিটিক্যাল অ্যাসপেক্ট ওই জিনিসটা নেই কিন্তু আন্ডারপিনিং নলেজে আছে এবং সে লিখেছে অ্যাটলিস্ট। সো আপনি ওই যে কনসিডার স্যার যে কথাটা বললো যে কনসিডার করা যাবে কিনা, এই ক্ষেত্রে আপনি কনসিডার করতে পারেন যে সে লিখেছে কিন্তু পুরো জিনিসটা আসেনি বা ভুল হয়েছে তার, কিন্তু সে লিখেছে, সেক্ষেত্রে আমরা দিতে পারবো, কারণ সেটা কিন্তু আবার ক্রিটিক্যাল অ্যাসপেক্টও নেই। সো এখানে ক্রিটিক্যাল অ্যাসপেক্টে হচ্ছে আমার যে নলেজ যে স্কিলগুলো
টোটালি ওভারঅল দেয়া আছে, এগুলো যেন তাকে অবশ্যই সে জানে এবং পারে, এইটা যেন হচ্ছে আমরা যাচাই করি। এবার আসেন হচ্ছে রিকোয়ার্ড অ্যাটিটিউড তো গেল, রিসোর্স ইমপ্লিকেশনস। রিসোর্স ইমপ্লিকেশনসে কি থাকে, আমাদের বেসিক্যালি ওই অ্যাসেসমেন্টটা হওয়ার জন্য কোন কোন রিসোর্স গুলো লাগবে বা কোন কোন রিসোর্স গুলো হচ্ছে আমার ওই অ্যাসেসমেন্ট সেন্টারে থাকা লাগবে, এখানে রিসোর্স ইমপ্লিকেশনে হচ্ছে সিএস এর এই জায়গাটাতেই সব দেয়া থাকে যে এই রিসোর্স গুলো থাকলেই হচ্ছে কি আমার অ্যাসেসমেন্ট ওখানে হতে পারবে। যেমন প্রথমটা কি আছে, ওয়ার্ক প্লেস, অর্থাৎ অবশ্যই কি একটা কাজের এরিয়া, যেখানে কি একটা সিমুলেটেড ওয়ার্ক প্লেস হবে, যেখানে কি ওই অকুপেশনের সেট আপটা দেওয়া আছে, অর্থাৎ ওখানে রিটেন হবে কাজটা কিভাবে করা যায়, সেই কাজের জন্য যন্ত্রপাতি যা যা আছে, টুলস ইকুইপমেন্ট মেটেরিয়ালস যা যা আছে সব ওখানে আছে, এবং ওএসএইচ মেনটেন করে কাজগুলো করা সম্ভব। ওই অ্যাসেসমেন্ট সেন্টার হচ্ছে কি ওএসএইচ মেনটেন করে কাজ করে, বা হচ্ছে সেফটির যে বিষয়গুলো আছে সেগুলো ওখানে সব ঠিকঠাক আছে। তার মানে হচ্ছে আমার ওই অ্যাসেসমেন্ট সেন্টারটা অ্যাসেসমেন্ট নেওয়ার জন্য একটা অ্যাপ্রোপ্রিয়েট, অর্থাৎ একটা মানে কি বলে একটা অ্যাসেসমেন্ট, মানে ওই অ্যাসেসমেন্ট সেন্টারটা অ্যাসেসমেন্ট নেওয়ার জন্য কি একটা ভালো প্রস্তুত। প্রস্তুত, রাইট, হ্যাঁ, টোটালি প্রস্তুত, সো আমরা ওখানে অ্যাসেসমেন্টটা নিতে পারি। মেথড অফ অ্যাসেসমেন্ট অলরেডি বলে দিয়েছি, কয়টা মেথডে হবে এখানে সিএস এ সেটা দেয়া থাকে। এখন পোর্টফোলিও যেটা আছে, পোর্টফোলিওটা দেয়া আছে এই জন্য, এখন পোর্টফোলিওতে হয় না আমাদের অ্যাসেসমেন্টগুলো, কিন্তু পোর্টফোলিওটা কেন দেয়া আছে, আমরা ভবিষ্যতে হয়তোবা আমরা এই পোর্টফোলিও সিস্টেমে যাব, সেই জন্য হচ্ছে এখন এই সিএস এর জিনিসটা দেয়া আছে, কিন্তু ইমপ্লিমেন্ট এখনো করা হয় না, অর্থাৎ বাস্তবায়ন করা হয়নি। আপাতত রিটেন, ডেমো এবং ওরালের উপরেই কি আমাদের অ্যাসেসমেন্ট গুলো হয়। সো কোন মেথডে হবে সেটাও কিন্তু আমার অ্যাসেসমেন্টটা বলা আছে। কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট কি, কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট হচ্ছে আমার ওই অ্যাসেসমেন্টের দিন আমার ওই কনটেক্সটটা কেমন হবে, অর্থাৎ আমার অ্যাসেসমেন্টের দিন হচ্ছে অ্যাসেসমেন্ট সেন্টারটা কি অ্যাক্রিডিটেড হওয়া লাগবে, এটা হচ্ছে আমার কনটেক্সট। অ্যাসেসমেন্টের পরিবেশটা হচ্ছে কি, যেখানে আমি অ্যাসেসমেন্ট দিতে বসবো ওই সেন্টারটাকে অবশ্যই অ্যাক্রিডিটেশন থাকে যেন এনএসডি এর, সেটা তার থাকবে, এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া। তারপরে ক্রাইটেরিয়া কি, যে অ্যাসেসমেন্ট করতে আসবে না, অর্থাৎ যে কিনা আমাকে অ্যাসেস করতে আসবে, সে যেন এনএসডি এর একজন সার্টিফাইড অ্যাসেসর হয়। যখন এই দুইটা জিনিস হবে তার মানে অ্যাসেসমেন্টের কনটেক্সট ঠিক আছে। এই 7টা এলিমেন্ট, সরি এই 7টা কম্পোনেন্ট আমার এভিডেন্স গাইডে আছে, এবং এই এভিডেন্স গাইডটা হচ্ছে কি ওই এভিডেন্স গুলো কালেক্ট করার জন্য আমার একটা গাইডলাইন, যে আমি যে ক্যান্ডিডেটকে অ্যাসেস করছি সে অ্যাসেস করার জন্য আমি এখান থেকে ওগুলো, অর্থাৎ এই জিনিসগুলোর উপরে, এই বিষয়গুলোর উপরে বেস করে কি তার ওই এভিডেন্স গুলো কালেক্ট করে তাকে ওই এভিডেন্সের উপরেই কি ডিসিশনটা দিচ্ছি অ্যাসেসমেন্টের, সেটা কম্পিটেন্ট হতে পারে, সেটা নট ইট হতে পারে। বিষয়টা পর্যন্ত ক্লিয়ার? জি ম্যাম। এবার আসেন হচ্ছে অ্যাক্রিডিটেশন রিকোয়ারমেন্টস। অ্যাক্রিডিটেশন রিকোয়ারমেন্টস অলরেডি আমরা বুঝেছি, যে উপরে যেহেতু বললাম যে অ্যাক্রিডিটেশন থাকা লাগবে, তার মানে হচ্ছে কি অ্যাক্রিডিটেশন রিকোয়ারমেন্টটা বলেই দিয়েছে এনএসডিএ, অর্থাৎ এনএসডিএ থেকে অ্যাক্রিডিটেশন পাওয়া থাকতে হবে, ঠিক আছে? এই জন্য এখানে অ্যাক্রিডিটেশন রিকোয়ারমেন্টটা বলে দেওয়া হচ্ছে যে অ্যাক্রিডিটেশনটা কার থাকবে, সেটা কি বিটিভির অ্যাক্রিডিটেশন থাকবে না এনএসডি এর অ্যাক্রিডিটেশন থাকবে। সো সেন্টার অবশ্যই কি অ্যাক্রিডিটেশন থাকবে হচ্ছে এনএসডি এর, রিকোয়ারমেন্টটা এখানে সেটা বলা আছে। এই হচ্ছে আমার ওভারঅল সিএস। সিএস এর বিষয়টা কি সবাই ক্লিয়ার? সবাই যার যার অকুপেশনের সিএস দেখে ফেলবেন। সবাই কি ক্লিয়ার? জি ম্যাম ক্লিয়ার। জি ম্যাম। ম্যাডাম একটা কথা জানার ছিল। বলেন বলেন স্যার। আপনি বলছেন সবাই যার যার সিএস দেখে ফেলবেন, আচ্ছা যার যার সিএস মানে এই জিনিসটা বুঝলাম না, আমি তো আচ্ছা আমারটা ক্লিয়ার, খুঁজে পাচ্ছি না। সমস্যা নাই, আমি বলছি স্যার। প্রথমে থ্যাংক ইউ কোশ্চেন করার জন্য। এবার হচ্ছে আমি বলি, আপনারা সবাই একটা স্কিল পার্ট দেয়া, রাইট? জি ম্যাম। এখন সবাই যে অকুপেশনটার উপরে স্কিল পার্টটা দেয়া, সেটার জন্য আপনারা হচ্ছেন
এনএসডি এর পোর্টালে যাবেন, আমি দেখিয়ে দিচ্ছি। এনএসডি এর যে স্কিল পোর্টালটা আছে, স্কিল পোর্টালে যাবেন। এই স্কিল পোর্টালে যখন যাচ্ছেন তখন এই যে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন এখানে কোথায় যাবেন দেখেন, ট্রেনিং এন্ড অ্যাসেসমেন্ট মেটেরিয়ালস আছে, এখানে যান। এখনকার ইন্টারফেস হচ্ছে এটা। এখানে কি করবেন দেখেন, ডকুমেন্টস টাইপ আছে না, সব ডকুমেন্টস গুলোর নাম দেয়া আছে। আপনি কি দিচ্ছেন, আপনার সিএস লাগবে, রাইট? সিএস এ গেলেন, অকুপেশনটা এখানে দিয়ে দেন। যে স্যার কোশ্চেন করেছেন তার অকুপেশন কি? ইআইএম। দাঁড়ান, ইলেকট্রন পুরোটা লেখা লাগবে। ইলেকট্রনিক্স, হ্যাঁ ইলেকট্রিক্যাল, সরি, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেনেন্স ফর কনস্ট্রাকশন আর লাইট ইঞ্জিনিয়ারিং। স্যার সেকশন ম্যাম। কনস্ট্রাকশন, ওকে, এই হচ্ছে কনস্ট্রাকশন আমি দিলাম, অর্থাৎ ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেনেন্স ফর কনস্ট্রাকশন হচ্ছে আমার অকুপেশন। এই অকুপেশনের সিএস আমার লাগবে। এখন হচ্ছে আমি সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে এখানে দেখেন আর যে কটা সিএস আছে সব কটা লেভেল অনুযায়ী সিএস চলে এসেছে। স্যার আপনার কোনটা? লেভেল 2, 4। 3, আপনি ইআইএম লেভেল 4 করা? না, মানে আমি এই যে আপনার এখানে যে কোর্সটা করতেছি এটার জন্য বললাম। আপনি স্কিল পার্ট কোনটা, আপনার স্কিল পার্ট কোনটা? স্যার ইআইএম এর কোনটা করা আপনার? 1, 2 না 3? ওনার ওয়ান করা, হ্যাঁ ওয়ানটা দেখায় দেন ওনাকে ম্যাডাম। 1, রাইট? আচ্ছা ঠিক আছে। স্যার আপনার ইআইএম এর হচ্ছে লেভেল 1 করা, তার মানে এইটা হচ্ছে আপনার সিএস। এই সিএস এর ক্ষেত্রে আপনি এই যে জায়গাটায় যাবেন, সবাই এটা সবার জন্যই কিন্তু আমি বলছি, যার যার সিএস এর যেটা লেভেল সে অনুযায়ী এইখানে হচ্ছে ডাউনলোড অপশনটা আছে। ডাউনলোড অপশনটা যখন যাবেন আপনার সিএস ডাউনলোড হয়ে গেল। এখন হচ্ছে আপনি ডাউনলোড থেকে এই যে সিএসটা পেয়ে গেলেন। সিএসটা হচ্ছে যেহেতু হচ্ছে আপনার ইয়েতে থাকবে, কি বলে ওটাকে, জিপ ফাইলে, এই যে আপনার সিএস, ঠিক আছে? এইভাবে হচ্ছে সিএসটা বের করবেন সবাই, ঠিক আছে? যারা নতুন আপনারা যে সিএসটা বুঝতে পারছেন না, যে সিএসটা এখান থেকে বের করে নেবেন যার যার অকুপেশনে। দেখেন আমি সিএস এর যে এতক্ষণ যে জায়গাগুলো বুঝিয়েছি এই হচ্ছে আপনাদের জায়গাগুলো, এই হচ্ছে আপনার কোর্স স্ট্রাকচার ইআইএম এর। যার আমি বলেছি না 3টা ক্যাটাগরিতে, এই যে 3টা ক্যাটাগরিতে কি কি আছে সেটা আপনারা নিজেরাই ভালো বুঝবেন, কারণ আপনাদের অকুপেশন। এখন আমি যে কোনো একটা সিএস যদি ওপেন করি, এই যে প্রথম সিএস, ধরুন সাপোজ এটা ওনার সিএস অনুযায়ী এটা, আমি সিএস এর 9টা কম্পোনেন্ট পড়িয়েছি। সো আগে সবার আগে 9টা কম্পোনেন্ট হচ্ছে মুখস্থ করে ফেলবেন। এরপরে ওই যে জায়গাগুলো দেখবেন, এটা হচ্ছে জব, এটা হচ্ছে টাস্ক, এটা হচ্ছে, এগুলো হচ্ছে টাস্ক এলিমেন্ট। এই অনুযায়ী বোঝার চেষ্টা করবেন কি কি আছে আপনার জবের ক্ষেত্রে, আপনার টাস্ক গুলো কি আর টাস্ক এলিমেন্ট গুলো কি। এক্ষেত্রে আমি একটু বলে রাখি, যারা একদমই নতুন তারা অবশ্যই হচ্ছে আপনাদের অকুপেশনের সিএসটা ওপেন করবেন, অর্থাৎ আপনাদের অকুপেশন ওয়াইজ হচ্ছে সিএস একদম লাস্টের দিকে যাবেন। এই যে অকুপেশন, তার দেখাই দিই কোথা থেকে, এই যে আমি বলেছি না ক্যাটাগরি যে আছে, একদম 3 নাম্বার ক্যাটাগরি যেটা অকুপেশন স্পেসিফিক ইউনিট অফ কম্পিটেন্সি, এখানে যে সিএস গুলো আছে না, ফর এক্সাম্পল ইউজ হ্যান্ড টুলস এন্ড পাওয়ার টুলস, আপনি কিন্তু এই কাজগুলো জানেন, এগুলো অলরেডি করেছেন আপনার অকুপেশনের। তারপরে আছে কি যেন, অ্যাপ্লাই ফান্ডামেন্টাল স্কিলস ফর ইলেকট্রিক্যাল ওয়ার্কস। তারপরে মনে আছে পারফর্ম ইনস্টলেশন অফ ইলেকট্রিক্যাল ফিটিংস, যার যারটা বলেছে অকুপেশন সে অনুযায়ী তারা দেখবেন। পারফর্ম সার্কিট কানেকশন, তারপরে চ্যানেল ওয়্যারিং আছে। এই যে জায়গাগুলো, এইগুলো দেখবেন। এই সিএসটা ওপেন করে এই জায়গাগুলো বোঝার চেষ্টা করবেন যে আমি জব বলেছি, এটা টাস্ক হচ্ছে ওই জবের জন্য আমার টাস্ক গুলো হচ্ছে কি, এখানে এই এক একটা এলিমেন্ট, আর পারফরমেন্স ক্রাইটেরিয়া গুলো হচ্ছে এক একটা টাস্ক এলিমেন্ট। তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবে। আর যদি অনেকের ক্ষেত্রে মনে না থাকে তাহলে সবার আগে ওই চা বানানোর কথা মনে করবেন। চা বানানো জব, চা বানানোর ক্ষেত্রে যে বড় কাজগুলো আমরা করলাম, অর্থাৎ
ওই চা বানাতে যে যে কাজগুলো হচ্ছে আমরা করছি ভাগ করলাম সেগুলো হচ্ছে এক একটা টাস্ক। আর ওই এক একটা টাস্ক করতে যে যে ছোট ছোট কাজগুলো আমরা ধাপে ধাপে করলাম ওই এক একটা ধাপ হচ্ছে কি আমার টাস্ক এলিমেন্ট। এতটুকু ম্যাম ওই বুঝতে যে হবে। আপনি যে স্ল্যাশ দিয়ে লিখতে বললেন হুম 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 ওইটা একটু রিপিট করেন তো ম্যাম, কোন কোনো জিনিসগুলো সমস্যা নেই। স্ল্যাশ? আমি বলেছিলাম হচ্ছে সিএস এর এই যে ইউনিট না, ইউনিটের ম্যাম। পাশে স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দিয়ে লিখবেন হচ্ছে জব। 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 ইউনিটটাই হচ্ছে কি আপনার জব। জি ম্যাম। এরপরে হচ্ছে এলিমেন্ট, এলিমেন্ট, এলিমেন্টের ওখানে স্ল্যাশ দিবেন, দিয়ে কি লিখবেন ম্যাম একটু বলেন তো? টাস্ক, টাস্ক। তারপরে ম্যাম এরপরে হচ্ছে পারফরমেন্স ক্রাইটেরিয়া যে আছে এটার পাশে স্ল্যাশ দেন, লিখেন হচ্ছে টাস্ক এলিমেন্ট। ওই টাস্কের এলিমেন্ট হচ্ছে কি আমার এই এক একটা পারফরমেন্স ক্রাইটেরিয়া। লিখেছেন? জি ম্যাম। আলহামদুলিল্লাহ। ম্যাম ইউনিটের পাশে হবে জব, হুম আর এলিমেন্টের পাশে হবে টাস্ক, আর পারফরমেন্সের পাশে হবে টাস্ক এলিমেন্ট। রাইট। থ্যাংক ইউ ম্যাম। সিএস ডান, সবার যার যার স্কিলে কোথা থেকে বের করবেন ডান। এবার আসেন আমার কোন সিএস টা, হ্যাঁ স্যার বলুন ম্যাম স্যার। সেটা হচ্ছে অটোমোটিভ মেকানিক 1, এটা লেভেল করা আছে। আমার এই সিএসটা একটু যদি দেখাইতেন, আমি এ পর্যন্ত দেখি নাই। সিএস টা দেখো স্যার, আমি তো স্কিলের সিএস আপনাদেরকে নামাতে বলেছি, নামায় ফেললে তো হয়ে যাচ্ছে। এই যে কিভাবে নামাবেন দেখা দিচ্ছি আমি। নামানোর প্রসেসটা আমার একটু শুরু থেকে একটু খবর। হ্যাঁ স্যার কি বললেন আগে একটু বলুন, বুঝতে পারছি না। বলছিলাম এই নামানোর প্রসেসটা গুগলের শুরু থেকে সার্চ করবেন, গুগল আসলে আর আপনি একটু কষ্ট করে চ্যাট বক্সে লিখেন তো, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। এই সৈয়দ রুবেল ভাই, হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। এই আমি আপনাকে আপনার অটো মেকানিক্স এর সিএস আমি পাঠিয়ে দিচ্ছি, আমি আপনাকে পাঠাচ্ছি। ওকে ম্যাম জি আমাদের স্যার। এখান থেকে কি রকম কোশ্চেন হতে পারে যে যে টাস্ক আমরা পড়লাম? সিএস এর 9টা কম্পোনেন্ট অ্যাট এনি কস্ট, ওরালে রিটেনে অবশ্যই থাকবে। 9 ঠিক আছে, কম্পোনেন্ট না ম্যাম 9 কম্পোনেন্টস। সিএস এর? হ্যাঁ, কোর্স আচ্ছা এটা স্ট্রাকচার একটা গুলো কি কি? আমাদের কোর্স স্ট্রাকচারে হচ্ছে কয়টা ক্যাটাগরি আছে। কোর্স স্ট্রাকচার প্রথমে যে দেখালাম, কোর্স স্ট্রাকচার আমাদের আহ, কয়টা ক্যাটাগরিতে হচ্ছে আমাদের কোর্স হচ্ছে আমরা ডিভাইড করে থাকি 3টা। জি জি স্যার, স্যার বলেন, যে বলতে চাচ্ছেন বলেন স্যার, সমস্যা নেই। আচ্ছা ম্যাম সিএস এর শুনতে পাচ্ছি না ম্যাম। ম্যাম আমাদের একটা কোশ্চেন হতে পারে সিএস এর 9 কম্পোনেন্ট গুলো কি কি, রাইট। আর আরেকটা কোশ্চেন হতে পারে কোর্স স্ট্রাকচার কয়টি ক্যাটাগরিতে হয়। হ্যাঁ, কোর্স স্ট্রাকচারটা আমাদের কয়টা ক্যাটাগরি আছে, কোর্স স্ট্রাকচারে কয়টা ক্যাটাগরি? তো 3টা না ম্যাম? 3টা ক্যাটাগরি, রাইট। আচ্ছা ম্যাম আর তারপর আর কি রকম কোশ্চেন হতে পারে? এভিডেন্স গাইডের ইয়ে কয়টা কম্পোনেন্ট, কয়টা? 7টা, 7টা ম্যাম। Right. এবার এগুলো কি কিন্তু ম্যাম এগুলো কি আমরা একদম মুখস্থ করে মানে এগুলো আমাদের এগুলো রিটেন আসবে অবশ্যই তো? মুখস্থ থাকবে, এগুলো লাইফ টাইম লাগবে আপনাদের। এগুলো না পারলে আপনার ট্রেনার আর অ্যাসেসর হয়ে তখন হচ্ছে মানে ওইটার কোনো ভ্যালিউ থাকবে না যদি এগুলো না জানেন। জি ম্যাম। সেই জন্য মুখস্থ করে ফেলবেন, এই জায়গাগুলো বোঝার চেষ্টা করবেন, এগুলোই হচ্ছে অনেকবার আপনাদের আলোচনা হবে। কিন্তু প্রথম দফা যা দেখালাম তা অবশ্যই কিন্তু আপনারা ইয়ে করে ফেলবেন, কি বলে, নিজেদেরটা দেখে বুঝে ফেলবেন, নাহলে জি কিন্তু ম্যাম। পরে আর পরে বুঝতে অসুবিধা হবে। তাহলে ম্যাম আমাদের আজকের যে টপিকসে আমরা পড়াশোনা করলাম হুম, সেখান থেকে আমাদের 3টা কোশ্চেন মাস্ট বি থাকতে পারে তাই না? জি জি জি। সিএস এর কম্পোনেন্ট থাকবে, কোর্স স্ট্রাকচার থাকবে, এভিডেন্স গাইড থাকবে। রাইট। জি। আর এগুলো আমাদের ম্যাম এই যে ডিটেলসটা যে আপনি পড়ালেন আমাদেরকে
ব্যাখ্যা বিশদ, এখান থেকে কি আমাদের এটা জাস্ট আমাদের বোঝার জন্য বিশদটা আমরা পড়বো, না এখান বিশদের ভিতর থেকেও কিছু কোশ্চেন থাকতে পারে? ওখান থেকে এলিমেন্টস ওগুলা অনেক কিছু বোঝা যাচ্ছে, আপনাদের এখন বোঝা দরকার ওইটা, ঠিক আছে? ওই যেভাবে কিনা আমি বলেছি জব টাস্ক, এগুলো থেকে তো ডেফিনেটলি কোনো না কোনো ভাবে কোশ্চেন আসবেই, কারণ কোশ্চেন না শুধু এভিডেন্স যেটা আপনারা করবেন, এই জি এলিমেন্টস মানে এই সিএস এর যে জায়গাগুলো একটা মিনিট, সরি। সিএস এর যখন কিনা আপনারা এভিডেন্স করবেন, প্রথম যে এভিডেন্সটা আছে না, টাস্ক অ্যানালাইসিস, জি ম্যাম। ওই টাস্ক অ্যানালাইসিস করতে গেলে আপনার এই সিএস এর এই জায়গা বোঝা লাগবে, ঠিক আছে? সো এই জন্য এই জায়গাগুলো বাসায় এখনই দেখে ফেলবেন সবাই, ঠিক আছে? জি ম্যাম। কারো কোশ্চেন ছিল মনে হয়, বলেন প্লিজ। এখানে তো মুখস্থ করার কিছু নাই ম্যাম, খালি বোঝার জন্য আমরা বিশদগুলো পড়বো বুঝলেন, নাকি? আর হচ্ছে ইয়েটা, হ্যাঁ বুঝবেন তো অবশ্যই, কিন্তু কম্পোনেন্ট সব মুখস্থ থাকবে। হ্যাঁ, কম্পোনেন্ট মুখস্থ করলাম, স্ট্রাকচার করলাম, এভিডেন্স গাইড করলাম, কিন্তু ভিতরের গুলো আমরা বোঝার জন্য পড়বো তো। রাইট রাইট। জি। আচ্ছা, এবার আসেন। আচ্ছা, কেউ কিছু বলতে চাচ্ছিলেন বলেন, আমি ততক্ষণে হচ্ছে লেভেল 4 এর সিএস ওপেন করেছি, বলেন। ম্যাম এই সিএস এর ডাউনলোড করার গুগলের যে কি লিখে সার্চ করবো এটা যদি আবার একটু রিপিট করতেন একটু ভালো হতো। নেটওয়ার্ক প্রবলেমের জন্য মিস্টেক। সমস্যা নাই। এই যে দেখেন এখানে, দাঁড়ান একটা আরেকটা বন্ধ করে দিই। জাস্ট এনএসডিএ স্কিল পোর্টাল আসছে না, এই যে হ্যাঁ জি ম্যাম। জাস্ট এনএসডিএ স্কিল পোর্টাল লিখবেন, এই হচ্ছে আমার এনএসডিএ স্কিল পোর্টাল, এখানে ক্লিক করবেন, এই আমার ইন্টারফেস আসবে এভাবে এরকম, এখানে যাবেন নিচে, এই হচ্ছে আমার ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট ম্যাটেরিয়ালস, এখানে আসার পরে ডকুমেন্ট কোনটা লাগছে আমার, সিএস, অকুপেশন কি আমার, যার যে অকুপেশন সে অকুপেশনের নাম দিবেন, এখানে নামটা লিখতে হবে, ঠিক আছে? সাপোজ এই এরকম, এরপরে সার্চ দিলেই হচ্ছে আমার নিচে আসলে এখানে দেখবেন যে সিএসটা এসে পড়েছে, জাস্ট ডাউনলোড দিয়ে দিবেন, ওটা আপনার ডাউনলোড, ঠিক আছে? জি ম্যাম, ধন্যবাদ ধন্যবাদ ম্যাম, বুঝতে পারছি। সিএস করে গেল। আচ্ছা, এই হচ্ছে প্রথম স্কিলের সিএস ডান দেখানো, এবার হচ্ছে আমার লেভেল 4 এর যে সিএসটা আমরা লেভেল 4 এর তো এখন হচ্ছে আমরা কোর্সটা করছি, তো এটা সিএসটা দেখা লাগবে, রাইট? এই সিএসটা যখন দেখছি, এটার কোর্স স্ট্রাকচার হচ্ছে এই যে এটার সঙ্গে কেউ মিলাবেন না। আমাদের যখন স্কিলের কোর্স স্ট্রাকচার গুলো থাকে, ওগুলো কিন্তু ওই যে জেনারিক, স্পেসিফিক, সরি সেক্টর আর অকুপেশন ওয়াইজ থাকে, এখানেও সেম জিনিসই করা, শুধু লেখার ইয়েটা কি দেখেন, ওখানে কিন্তু সুন্দর করে ভাগ করে দেওয়া আছে না, তাতে কি আমরা বুঝতে পেরেছি যে জেনারিক কি হবে, সেক্টর কি হবে, অকুপেশন কি হবে, এখানে ভাগ করা নাই, কিন্তু এখানে কিন্তু দুইটা ইয়ে থাকবে, ক্যাটাগরি। এস দিয়ে শুরু হচ্ছে, দেখেছেন ইউনিট কোডটা, এস ইউ, তার মানে হচ্ছে সেক্টর, অর্থাৎ এই হচ্ছে সেক্টর, এগুলো হচ্ছে সেক্টরের গুলো, সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সির গুলো, আর এগুলো হচ্ছে কি ও ইউ, অকুপেশনাল ইউনিট, অর্থাৎ অকুপেশনের ক্ষেত্রে আমার এই কয়টা কম্পিটেন্সি, অর্থাৎ এই কয়টাকে ভাগ করা হয়েছে, তার মানে এখানে দুইটা ক্যাটাগরিতে আছে, এই দুইটা ক্যাটাগরির মধ্যে আমার কয়টা ইউনিট আছে দেখেন, প্রত্যেকটা ইউনিট কি, এগুলো একটা ইউনিট মানে কি এক একটা সিএস, তাই না? আর এখানে কয়টা আছে, 11টা,
এই 11টা ইউনিটের 11টা মডিউল 11টা সিএস সবাই কি পেয়ে গিয়েছেন? যেটা দিচ্ছেন ওগুলোই তো সব। রাইট, জিনিসটা বুঝেন, টার্মসটা বুঝেন। এই 11টা হচ্ছে কি আমার ইউনিট, এই 11টা ইউনিটের উপরে কি আমার 11টা মডিউল হয়েছে, যে মডিউলগুলো মানে কি বই, মডিউল বলি, বই বলি, আরেকটা কি বলি, সিবিএলএম, কম্পিটেন্সি বেসড লার্নিং ম্যাটেরিয়ালস। বোঝা গিয়েছে? টার্মস গুলো খেয়াল করেছেন? ইউনিট হচ্ছে সিএস টার্ম, ওই ইউনিট থেকে আমার মডিউল তৈরি হচ্ছে, ওই মডিউলকে আমরা কি স্ল্যাশ দিয়ে লিখেন সিবিএলএম, মডিউল স্ল্যাশ সিবিএলএম স্ল্যাশ বুক, সবই সেম। সিবিএলএম মানে হচ্ছে কম্পিটেন্সি বেসড লার্নিং ম্যাটেরিয়ালস, যেগুলো অলরেডি আমি আপনাদেরকে 11টা দিয়ে দিয়েছি। আচ্ছা, আমি 11টা দিইনি, আমি 12টা দিয়েছি। কেন আমি বলি, সিএস অনুযায়ী ইউনিট কি 11টা, মডিউল কটা দিয়েছি, 12টা, রাইট? কোনটা দুইটা গিয়েছে দেখেন, যেহেতু বলেছিলাম সিবিএলএম অনেক আগের করা, এনএসডি যখন করবে তখন 11টা মডিউলই পাবেন আপনারা। যেহেতু এই সিবিএলএমটা হচ্ছে আমরা আইলোর একদম প্রথম দিককার সিবিএলএম বলছি, তখনকার তৈরিটা, তখন 12টা মডিউল ছিল। কিভাবে, এই যে সেক্টরের যেটা আছে না, মেইনটেইন অ্যান্ড এনহ্যান্স প্রফেশনাল অ্যান্ড টেকনিক্যাল কম্পিটেন্সি, এই দুইটাকে এই একটাকে হচ্ছে দুই ভাগ করা। দুইটা যে মডিউল গিয়েছে, প্রথমটা হচ্ছে কি মেইনটেইন অ্যান্ড এনহ্যান্স প্রফেশনাল কম্পিটেন্সি, আর আরেকটা হচ্ছে মেইনটেইন অ্যান্ড এনহ্যান্স টেকনিক্যাল কম্পিটেন্সি, দুইটা মডিউল। বুঝা গেছে? সো এখানে ইউনিট হচ্ছে 11টা, মডিউল হচ্ছে 12টা। ক্লিয়ার সবাই? যদি ক্লিয়ার থাকেন, প্রথম সিএসটা, প্রথম ইউনিটের সিএস হচ্ছে আমি ওপেন করলাম। প্রথম ইউনিটের নামটা পড়েন কেউ, ইউনিট টাইটেল কি আছে? সবাই আছে তো না? আমি কি মিউট করে আছি নাকি? জি জি আছে আমার সব। আওয়াজ দেন স্যার, আমি তো বুঝবো না, নাহলে আমি মনে করলাম ইয়ে হয়ে গেল নাকি, আবার ডিসকানেক্ট হয়ে গেল কিনা। ইউনিট টাইটেলটা সবাই একটু পড়েন। ওয়ার্ক ইফেক্টিভলি উইদিন টিভিটি সেক্টর। ওকে, এটা কি আমার সিএস টার্ম অনুযায়ী কি ইউনিট না? ইয়েস ম্যাম। আর এই ইউনিটটা মানেই কি একটা সিএস, তাই তো? ইয়েস ম্যাম। মডিউল প্রথমটার নাম কি? একই নাম হলো ম্যাডাম। রাইট, তার মানে হচ্ছে সিএস টার্ম অনুযায়ী হচ্ছে আমার এক একটা ইউনিট হচ্ছে কি, এই ইউনিট থেকে আমার এক একটা মডিউল হয়েছে। ক্লিয়ার? ইয়েস ম্যাম। সিএসটা হচ্ছে আমাদের জন্য রাইট নাও একটা স্ট্যান্ডার্ড, যেটা কিনা হচ্ছে কি আমার জন্য কি সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী কি আমরা আগাবো, ঠিক আছে? এখন আমি যেহেতু হচ্ছে আমার প্রথম মডিউল দিয়ে শুরু করব, তাহলে প্রথম মডিউলের সিএস এ কি আছে সেই বিষয়গুলো আগে দেখে নিই। এখন আমি সোজা ভেতরের জিনিসগুলো আপনাদের দেখাবো। টিভেট টার্মিনোলজিস কি বলেছে, আপনাকে অবশ্যই টিভেট টার্মিনোলজিস যে লিস্টটা আছে সেই লিস্টটা হচ্ছে জানতে হবে এবং সেটাকে ডিফাইন করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা টার্মিনোলজি ডেফিনেশন, সংজ্ঞা হচ্ছে আপনাকে জানতে হবে। আরো কি বলছে, পলিসিগুলো হচ্ছে আপনাকে ব্যাখ্যা করতে জানতে হবে। এখন এই দুইটা জিনিস বোল্ড করা আছে না, তার মানে কি টিভেট টার্ম কিন্তু অনেক, সেই অনেকের মধ্যে থেকে আপনার এই মুহূর্তে লেভেল 4 এর জন্য কতটুকু জানা লাগবে, সেটা কোথায় থাকবো, মানে সেটা কোথায় থাকবে আর কোথায় পাবো আমরা? রিপ্লাই করতে হবে। এক্স্যাক্টলি, রেঞ্জ অফ ভেরিয়েবলস। যাই দেখি রেঞ্জ অফ ভেরিয়েবলে কি আছে। এই হচ্ছে আমার রেঞ্জ অফ ভেরিয়েবল। রেঞ্জ অফ ভেরিয়েবলে কি আছে, ওই যে টিভেট টার্মিনোলজিস, যেহেতু আমি অলরেডি বলেছি যে টিভেট টার্মস কিন্তু অনেক, এখানে 17টা আছে, এই 17টা অবশ্যই আমাকে জানতে হবে এবং এক্সপ্লেইন করতে হবে।
পলিসিজে কি আছে দেখি। পলিসিও অনেক, কিন্তু এই 7টা হচ্ছে কি, এই 7টা পলিসি হচ্ছে আমাকে জানতে হবে এবং এক্সপ্লেন করতে হবে। এখন আসেন, টিভের টার্মিনোলজিসের মধ্যে আজকে আমরা কিছু শিখেছি, তাই না? কি কি শিখেছি? কেউ একটু বলেন তো দেখি কি শিখেছি, কি কি দেখতে পাচ্ছি? টাস্ক জব শিখেছি, তারপর স্কিল, নলেজ, অ্যাটিটিউড এগুলা গত ওরিয়েন্টেশন ডেতেই শিখেছি। টাস্ক এলিমেন্টটা শিখেছি। জি ম্যাম, সেটা হচ্ছে আপনার পারফরমেন্স ক্রাইটেরিয়াতে ছিল। রাইট, দ্যাটস ইট। তার মানে হচ্ছে আমরা এইগুলো হচ্ছে মোটামুটি আমাদের জানা হয়ে গেছে না? বাকিগুলো কি, বাকি সেশনগুলো তো আমরা আস্তে আস্তে শিখে যাব। এখন আসেন বাকি আরো কি আছে এটা একটু দেখে নিই। টিভেট সিস্টেম হচ্ছে ইন্টারপ্রেট করতে জানতে হবে, যেহেতু এখানে বোল্ড করা নেই তার মানে হচ্ছে রেঞ্জ অফ ভেরিয়েবল নেই এখানে। যতটুকু আপনি জানবেন যে টিভেট সিস্টেমে কি কি বলেছে সেটুকুই ইনাফ। কোর্সেস গুলো কি কি আছে আমাদের সিবিটিএ তে, কারিকুলাম ডকুমেন্টটা কি, কিভাবে আইডেন্টিফাই করতে হবে, কোথায় পাবো, সব সম্পর্কে হচ্ছে আপনারা এই কোর্সে হচ্ছে জানতে পারবেন, অর্থাৎ এই মডিউলে আপনারা পেয়ে যাবেন। এই মডিউলটা যখন শেষ হবে আপনারা এই বিষয়গুলো তখন জেনে যাবেন, শিখে ফেলবেন। আরো কি আছে? ক্যারিয়ার অপরচুনিটিস অফ স্কিলড হিউম্যান রিসোর্সেস, আপনারা যারা কাজ শিখছেন তারা কিভাবে হচ্ছে সুযোগটা পাবেন ক্যারিয়ারের, সেটাও হচ্ছে আপনারা জানতে পারবেন। এরপরে হচ্ছে কি, কোয়ালিটি ইস্যুস অফ টিবেট আর আইডেন্টিফাইড অ্যান্ড ইলাস্ট্রেটেড। আমাদের ট্রেনিং অ্যাসেসমেন্ট যা হচ্ছে এগুলোর কোয়ালিটি যে বিষয়গুলো আছে, কোয়ালিটি যে এনশিওর করা লাগে, এটার ক্ষেত্রে আমাকে কোন কোন কোয়ালিটির বিষয়গুলো হচ্ছে জানতে হবে, বুঝতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে, এটা কিন্তু বোল্ড করা আছে। তার মানে রেঞ্জ অফ ভেরিয়েবল আমার দেয়া আছে যে কোন বিষয়গুলো হচ্ছে আমাকে জানতে হবে। দেখেন, কোয়ালিটি ইস্যুস অফ টিবেট, অর্থাৎ এই যে 6টা, এই কোয়ালিটি ইস্যুস গুলো আমাকে জানতে হবে টিবেটের। এখন আসেন পরের টপিক কি বলছে, কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানুয়াল। এই ম্যানুয়ালটা কি, এটাকে আইডেন্টিফাই করতে হবে, কোথায় পাওয়া যায় সেটাও কেউ বুঝতে হবে, জানতে হবে। ক্যাট কি, ক্যাড আইডেন্টিফাই করেন এবং ক্যাডে কিভাবে হচ্ছে কোন কোন মানে জিনিসগুলো থাকবে, ক্যাট কিভাবে হচ্ছে করা লাগে, পুরো জিনিসটা হচ্ছে কি আমরা এই মডিউলটা যখন শেষ করব তখন হচ্ছে কি আমাদের ধারণা হয়ে যাবে। পরের টাস্ক কি বলছে, সরি টাস্ক এলিমেন্ট কি বলছে, এনটিপিকিউ ইমপ্লিমেন্টেশন ম্যানুয়াল ইজ আইডেন্টিফাই অ্যান্ড অ্যাক্সেস। স্যার 1 মিনিট, যে কোশ্চেন করবেন ওই যে ফ্রেমওয়ার্কের কথা বলেছিলাম আপনাদেরকে সিএস এর সময়, এনটিভিকিউএফ না সরি বিএনকিউএফ এর কথা বলেছিলাম, রাইট? তো বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, ওই যে 1 to 6 লেভেল যেটা আপনারা আপনাদের স্কিলে সিএস এর উপরে পাবেন, আমি বলেছি ওই বিএনকিউএফ আগে ছিল এনটিভিকিউএফ। তো এটা হচ্ছে কিভাবে বাস্তবায়ন করা হয়েছে আমরা এই সম্পর্কে জানবো। এনটিভিকিউএফ জানলে বিএনকিউএফ এমনি বুঝে যাব, এটা সম্পর্কে জানবো। এরপরে আমরা টিবেট প্রোভাইডার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন কারা আছে সেটা লিস্ট আছে, কিভাবে কাজ হয়, স্টাফরা কিভাবে কাজ করে, এমপ্লয়িরা কি কাজ করবে, তাদের মধ্যেকার রিলেশন কেমন হবে, এথিক্সের জায়গা, লিগ্যাল রেসপন্সিবিলিটি, এই প্রত্যেকটা জিনিস কি আমরা আমাদের এই মডিউল শেষ করার পরে বুঝে যাব, শিখে যাব এবং এই জিনিসগুলোই কি আমরা পরবর্তীতে মানবো। যে কিনা কোশ্চেন করতে চাচ্ছিলেন করেন। আচ্ছা ম্যাডাম, আমি কোশ্চেন না, আমি একটু নলেজ শেয়ার করতেছিলাম তাদের সাথে। সেটা হলো যে যারা টিবেট সেক্টরে কেরিয়ার বিল্ড আপ করতে চান, আপনারা যারা এখানে ইনভলভ আছেন বা পার্টিসিপেন্ট আছেন, আমি টেনার থেকে আমার কেরিয়ার শুরু হয়েছিল। এই যে আপনি এই যে এই মুহূর্তে যে টার্মিনোলজি গুলো বললেন, টিবেট টার্মিনোলজি, যে এই যে ফাইলটা যেটা এই মাত্র যেটা শেয়ার করলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলা যদি আমরা না জানি, আমরা টিবেট সেক্টরে আমাদের কেরিয়ার বিল্ড আপ করতে পারবো এবং সামনে আসতে পারবো না। আমি অ্যাজ এ প্রজেক্ট কোঅর্ডিনেটর বা ট্রেনিং কোঅর্ডিনেটর হিসেবে প্রায় 12 বছর কাজ করতেছি, কিন্তু এই জিনিসগুলো এখনো আমার নলেজে ফুল দমে নাই।
অতএব আমি বলতে চাই আপনারা এখানে যারা ইনভলভ আছেন এই জিনিসগুলো যদি আমরা আয়ত্তে নিয়ে আসতে পারি, আমরা তো অ্যাসেসর প্লাস ট্রেনার এবং পাশাপাশি আরো সামনের দিকে যাওয়ার জন্য আমাদের হেল্প করবে। থ্যাংক ইউ ম্যাডাম, এটা একটু বলার জন্য। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, এখানে বাকি যে বিষয়গুলো আছে যে অলরেডি পর্যন্ত দেখেছি, এরপরে হচ্ছে যে ইনফরমেশন যেগুলো কিনা হচ্ছে আমরা ট্রেনিদেরকে দিয়ে থাকবো, সেই ট্রেনিং রিকোয়ারমেন্ট, আমাদের এমপ্লয়মেন্ট অপরচুনিটিস গুলো কি কি আছে, ট্রেনিদের যে ডকুমেন্টস গুলো আমরা নিয়ে থাকি সেগুলো যে কনফিডেন্সিয়ালিটি সেগুলো কিভাবে মেনটেন করতে হয়, এই বিষয়গুলো হচ্ছে আমরা আমাদের এই মডিউল যখন শেষ করব তখন হচ্ছে কি আমরা জানবো বিষয়গুলো। এবং এগুলোই যেরকম স্যার বলেছে, আপনারা টিবেটের যেহেতু সবাই পার্ট, তার মানে টিবেটে কাজ করার জন্য আপনাদের এই প্রত্যেকটা জিনিস হচ্ছে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে এবং এগুলোকেই পরবর্তীতে কাজে লাগাবে। ঠিক আছে, তার মানে এই মডিউলটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা টিবেট নিয়ে কাজ করছি, মানে যেহেতু টিবেট নিয়ে কাজ করছি তার মানে টিবেটের বিষয়ে কিন্তু আমাদেরকে ধারণা খুবই ক্লিয়ার থাকা লাগবে এবং এখান থেকে কোশ্চেন আপনারা পাবেন অনেক বেশি। তার মানে হচ্ছে প্রত্যেকটা মডিউল থেকে যেরকম কোশ্চেন হবে, অনেক সময় এই কোশ্চেন এই মডিউল থেকে অনেক কোশ্চেন আসতেও পারে। সো এই জন্য সবাইকে কি এই মডিউলটা হচ্ছে খুব মন দিয়ে পড়তে হবে। সবাই কি ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? ম্যাডাম, আমরা আমাদের কোয়েশ্চেন পার্টে মানে রিটেন এক্সামে কতগুলো কোয়েশ্চেন পাবো যেগুলো অ্যান্সার করতে হবে টোটাল? আপনাদের কোশ্চেন প্যাটার্ন হচ্ছে 25টা, অর্থাৎ আপনাকে অ্যান্সার মানে আপনাদের রিটেন কোশ্চেন হচ্ছে 10টা হচ্ছে এমসিকিউ থাকবে, 10টা হচ্ছে শর্ট কোশ্চেন থাকবে এবং 5টা হচ্ছে আপনাদের ম্যাচিং থাকবে। 25টা কোশ্চেন থাকবে। শর্ট কোয়েশ্চেন যেগুলো সেগুলো 2 মার্কের, আর 5টা যে কোয়েশ্চেন সেটা কি 5 মার্কের? ম্যাম এখানে নাম্বারিং কিছু নেই আচ্ছা আমাদের টিবেটে। আপনার আচ্ছা আচ্ছা এখানে 25টা কোশ্চেন থাকবে, 25 কোশ্চেনের 25টারই অ্যান্সার আপনাকে করতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, 25টা শর্ট কোয়েশ্চেন। শর্ট কোশ্চেন আমি বললাম যে এমসিকিউ, এমসিকিউ মানে হচ্ছে যে ওই যে জি জি জি, বুঝতে পেরেছি সেটা ঠিক বুঝতে আছে, পেরেছি। এমসিকিউ, জি 5টা হচ্ছে ম্যাচিং, 5টা হচ্ছে শর্ট কোশ্চেনের অ্যান্সার লেখানো, সরি 10টা আচ্ছা হচ্ছে আচ্ছা, বুঝতে পেরেছি। থ্যাংক ফর্মেট ইউ। যখন আমি নিব তখন আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, যেহেতু হচ্ছে আপনাদের আজকে হচ্ছে প্রথম সেশন, একটা মিনিট একটু সময় দিবেন আমাকে, একটু সময়, একটা কি রে ভাই, কয়টা বাজে? শেষ করো না কেন? আচ্ছা, যেহেতু আজকে আপনাদের প্রথম সেশন, আমি জানতে চাচ্ছি আর কারো কোনো কোশ্চেন না থাকলে আজকে হচ্ছে আমি সেশনটা এখানে রাখবো, নেক্সট দিন আমরা মডিউল থেকে শুরু করব। ম্যাডাম আমি একটু শেয়ার করতে চাই। স্যার প্লিজ। ওকে, মানে আপনার পার্ট তো শেষ না, মানে আজকে তো আজকের জন্য শেষ। আচ্ছা, নেক্সট ক্লাস আমাদের কোন দিন হচ্ছে? আমাদের ইয়ে থাকবে হচ্ছে রবি, সোম, মঙ্গল, বুধ সেশন, 4 দিন ছিল, 3 দিন ছিল, লাস্টে যেন কি বলেছিলাম, রবিবার। আচ্ছা ম্যাডাম, আপনি বলেছিলেন যে রমজানের আগে যদি শেষ করা যায় 3টা ক্লাস দিয়ে, তাহলে
3টা ক্লাস দিবেন। যদি কাউন্টিং করে রমজান পড়ে যায় তাহলে 4টা ক্লাস দিবেন। ওকে, তো আপনি ক্যালকুলেট করে বলতে চেয়েছিলেন। আচ্ছা ঠিক আছে। তাহলে আপাতত আমরা রবিবার দিন থেকে শুরু করি, ঠিক আছে? দেন হচ্ছে আমি বলে দিব। ওকে, স্যার আমি একটু বলতে চাচ্ছি যে আমাদের ক্লাস তো আজকে পর্যন্ত এই পর্যন্ত প্রায় একটা ওরিয়েন্টেশন ক্লাস গেল, আর একটা গেল আমাদের আজকে শুরু, হ্যাঁ। আর রবিবারে আর একটা ক্লাস আমরা করব। এই আজকে হলো 17 তারিখ, রবিবারে মেবি 22 তারিখ হতে পারে। তাই আমি চাবো যে রবিবার আমাদের যারা এখানে ইনভলভ আছি, যারা ক্লাসের সাথে জড়িত আছি, মানে আজকে ক্লাসে আছি, তা আমরা ওই রবিবারের ক্লাসের মধ্যে আমাদের ফার্স্ট পেমেন্টটা একটু ইনস্টলমেন্টটা আমাদের পে করার জন্য সবাইকে রিকোয়েস্ট করতেছি। থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, আমি রেকর্ডিং করেছি, আমাকে একটু সময় দেওয়া লাগবে, কালকে আমার একটু কাজ আছে। আমি শেষ করে আমি আপনাদেরকে ড্রাইভ শেয়ার করে দেবো, ড্রাইভের লিঙ্কটা আমি দিয়ে দিব, এবং ড্রাইভে হচ্ছে আপনারা আপনাদের রেকর্ডিংটা পেয়ে যাবেন। এটা তো আমরা গ্রুপে পাবো সবাই, তাই তো ম্যাডাম? জি জি স্যার, আমি ড্রাইভের লিঙ্কটা সবাইকে দিয়ে দিব, সো সবাই হচ্ছে ড্রাইভের লিঙ্কে পেয়ে যাবে রেকর্ডিংটা। তো আমাকে কালকে পর্যন্ত একটু সময় দেওয়া লাগবে, হ্যাঁ। আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি হচ্ছে এখন সেশনটা শেষ করব। কারো কোনো কোশ্চেন আছে? নো ম্যাডাম, আপাতত নেই। থ্যাংক ইউ। সবাই কি সেশন বুঝতে পেরেছেন? জি জি। মেহেদি স্যার, মেহেদি হাসান স্যার, প্লিজ বলেন স্যার। মেহেদি হাসান স্যার কিছু বলতে চাচ্ছেন? আপনার হ্যান্ড রেজ করা। হ্যাঁ মেহেদি ভাই বলে, হ্যালো, আপনি কি হয়েছে, মিউট হয়ে আছেন নাকি? স্যার আনমিউট করে তারপর বলেন। আচ্ছা ওকে, নেক্সট কোনো কারো কোশ্চেন আছে? ম্যাম জি আমার জি। ম্যাম আমাদের যেগুলো মডিউল পড়াচ্ছেন ম্যাডাম, সাথে সাথে কি কোশ্চেন দিয়ে দিবেন? ইউ মিন ফর্মেটিভ? জি ম্যাম। হ্যাঁ ম্যাম, মডিউল শেষ হলে তারপরে ফর্মেটিভের কোশ্চেন পাবেন আপনারা। মডিউল তো শেষ হয়নি এখনো। ও মানে মডিউল যখন আমাদের মানে যখন যেটা মডিউল পড়াবেন সাথে সাথে কি কোশ্চেনটা না পেয়ে শেষে দিবেন না সাথে সাথে দিয়ে দিবেন? মডিউল শেষ করার পরে আমি ফর্মেটিভ দিয়ে দিব কোশ্চেন। ও ও তাহলে আমাদেরকে আলাদা করে কোশ্চেন তৈরি করতে হবে না? না, কোশ্চেন আপনারা তৈরি করবেন না তো ম্যাম, কোশ্চেন আমি দিব। এবার বেশি ভাই। আচ্ছা, যদি কোশ্চেন না থাকে আমি তাহলে সেশনটা এখন শেষ করতে যাচ্ছি। আই হোপ সবাই সেশন বুঝতে পেরেছেন। সো থ্যাংক ইউ সবাইকে। ইনশাআল্লাহ নেক্সট সানডেতে হচ্ছে আমাদের আবার অনলাইন সেশনটা হবে। তো সবাই আশা করি। ম্যাম আমি বলতে চাচ্ছিলাম কি, বলে জানুয়ারি মাস থেকে বলে নতুন সিস্টেমে বলে পরীক্ষা হবে, এটা কি সত্যি নাকি? স্যার ওটা যতক্ষণ আমরা গাইডলাইন পাবো ততক্ষণ হচ্ছে ওটা রাইট নাও ধরার কিছু নেই। আর যখন নতুন কোনো গাইডলাইন আসবে ওটা ইমপ্লিমেন্ট হতে একটু সময় লাগবে, ঠিক আছে? যেহেতু আপনাদের ব্যাচটা শুরু হয়ে গিয়েছে, তার মানে হচ্ছে যে এটা আপনারা এই গাইডলাইন অনুযায়ী, যেটা কিনা হচ্ছে এখন পড়ছেন, যে নতুন মানে যে সিএস অনুযায়ী চলছে, যেভাবে মডিউলগুলো আছে সেই অনুযায়ী হবে আপনাদের অ্যাসেসমেন্ট, ঠিক আছে? গাইডলাইন আসতে সময় লাগবে এবং সেটা ইমপ্লিমেন্ট হতেও কিন্তু সময় লাগবে। তো সমস্যা জি নেই, চিন্তা করার কিছু নেই। ঠিক আছে। আর কার কোন কোশ্চেন? ওকে, যেহেতু কোশ্চেন নাই তাহলে আমি আজকে সেশনটা শেষ করছি। সবাই আল্লাহ রহমতে ভালো থাকবেন আশা করি। ওয়ালাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।